বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 2 নভেম্বর 2025। আমাদের ভাইবা ব্যাচের পঞ্চম ক্লাস বা কাউন্সিল যে ভাইবা কিছুদিনের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আজকে আমরা আলোচনা করব, প্রথমেই যেটা দিয়ে শুরু করতে যাচ্ছি সেটা হলো সুনির্দিষ্ট প্রতিকার আইন। আমি আবারও বলি, এখন থেকে আপনারা প্রতিদিন প্র্যাকটিস করবেন। আপনাদের এলএলবি যে অনার্স করছেন বা যে আহ, আপনারা যারা এলএলবি পাস কোর্সের আছেন, আপনাদের এলএলবি তে কি কি সাবজেক্ট ছিল এরকম 5-7টা সাবজেক্টের নাম মুখে মুখে মনে রাখতে হবে এবং ওইগুলা ইংরেজিতে লিখে প্র্যাকটিস করতে হবে। সরাসরি ওখানে গিয়ে ভাইবা বোর্ডে গিয়ে জিজ্ঞেস করে যে বলেন তো আপনি এলএলবি তে কি কি সাবজেক্ট পড়ছেন। তো যদি একটা বলে বলেন যে আর মনে করতে পারতেছে না, মানে অ্যাটলিস্ট পার কাউন্সিলের যে 6টা আছে 7টা আছে এইগুলো তো অ্যাটলিস্ট বলা লাগবে। বুঝতে পারছেন? শুধু বললেই হবে না, এটা খাতায় ওখানে লিখতে বলবে যে বলেন ফৌজদারি কার্যবিধি ইংরেজিতে লেখেন বা কত সালের আইন। তো এইগুলো যদি আগে থেকে প্র্যাকটিস না করেন, সরাসরি ওই জায়গায় গিয়ে লিখতে যান, তাহলে কিন্তু মানে আপনাদের জন্য বিষয়টা অনেক জটিল হয়ে যাবে। তো সুনির্দিষ্ট প্রতিকার আইন তাহলে কত সালের আইন? 1877 সালের আইন। এখন কত ধারা তারা কি আছে এই জিনিসগুলো সুনির্দিষ্টতে এত পুঙ্খানুপুঙ্খ ভাবে আমরা পড়বো না। জাস্ট মনে রাখেন যে একটা দেওয়ানি মামলায় দুই ধরনের প্রতিকার দেয়। একটা হলো ক্ষতিপূরণমূলক প্রতিকার আর একটা হলো সুনির্দিষ্ট প্রতিকার। ক্ষতিপূরণমূলক প্রতিকার কাকে বলে? ক্ষতিপূরণমূলক প্রতিকার হলো দেওয়ানি মামলায় আপনি যা চাইছেন, আপনি দখল চাইছেন, আপনার দখল না দিয়ে বললো ক্ষতিপূরণ দিছে, আর্থিক ক্ষতিপূরণ দিছে, এটা হলো ক্ষতিপূরণ। মানে আমি যা চাইছি আমারে তা দেয় নাই, সান্ত্বনা সূচক অন্য কিছু দিছে, এটার বলে কি কম্পেনসেটরি রিলিফ বা ক্ষতিপূরণমূলক প্রতিকার। আর সুনির্দিষ্ট প্রতিকার কাকে বলে? তার আমি মামলায় যা চেয়েছি আমাকে যদি তাই দেওয়া হয়, সেটাকে বলে সুনির্দিষ্ট প্রতিকার। উদাহরণস্বরূপ বলা যেতে পারে আমি বেদখল হয়েছিলাম, দখল চাইছি, আমার দখল ফিরে দিছে, সুনির্দিষ্ট প্রতিকার। আমি নিষেধাজ্ঞা চাইছিলাম, নিষেধাজ্ঞাই আমাকে দেওয়া হয়েছে, এটা কি সুনির্দিষ্ট প্রতিকার। তো যদি বলে যে ক্ষতিপূরণমূলক প্রতিকার কাকে বলে, কি বলবেন? যে কোনো মামলায় যদি আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হয় সেটাই কি ক্ষতিপূরণমূলক প্রতিকার। আর সুনির্দিষ্ট প্রতিকার কি? যেটা আমি চাইছি সেটাই যদি আমাকে দেওয়া হয় সেটাকে বলে সুনির্দিষ্ট প্রতিকার। তো এখন সুনির্দিষ্ট প্রতিকার আইনের তো মোট ধারা আছে কয়টা? 57টা। তো আমরা মোটামুটি 5 ধারা জানি যে সুনির্দিষ্ট প্রতিকার আইনে মোট 57টা ধারার মধ্যে প্রতিকার আছে 8টা। মানে আছে আপনাদের প্রতিকার আছে 8টা, কিন্তু এই 8টা প্রতিকার দেয় 5টি উপায়। বিষয়টা এইভাবে ব্যাখ্যা করা যায় যে আপনার সামনে 8 প্রকারের খাবার আছে, কিন্তু বলে দিছে যে তুমি দিনের 5টা সময় এই খাবারগুলো খাইতে পারবে, 5 বারের বেশি তুমি পারবে না। তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইনে মোট প্রতিকার আছে কয়টা? 8টা, কিন্তু এই 8টারে দিচ্ছে কয়টি উপায়? 5টি উপায়। জি। তো 8টা প্রতিকার আপনার মনে থাকলে ভালো, না থাকলে সমস্যা নাই। ওই যে দখল পুনরুদ্ধার, চুক্তি সুনির্দিষ্ট বলবৎকরণ, তারপরে দলিল সংশোধন, চুক্তি রদ, তারপরে দলিল বাতিল, তারপরে ঘোষণামূলক মকদ্দমা, রিসিভার নিয়োগ নিষেধাজ্ঞা, এই হলো মোট 8টা। তো যদি আপনাকে বলে যে সুনির্দিষ্ট প্রতিকার আইন সর্বশেষ সংশোধন হয়েছে কত সালে, বলেন কত সালে? 2004 সালে। 2004 সালে, যেটা কার্যকর হয় 1/7/2005 থেকে। তো এখন আবার যেটা মনে রাখা দরকার, 8 এবং 9 ধারার মামলা। আচ্ছা, তার আগে একটা কথা বলে রাখি যে নিরোধক প্রতিকার কাকে বলে? নিরোধক, প্রিভেন্টিভ রিলিফ। নিরোধক প্রতিকার কাকে বলে? নিরোধক প্রতিকার মানে ঘটনা এখনো ঘটে নাই, যাতে না ঘটে এই জন্য যে আমি রিলিফ চাইতেছি, সেটা বলে কি নিরোধক প্রতিকার। মানে হলো যে কাজ না করার ব্যাপারে কোনো পক্ষের বাধ্যবাধকতা রয়েছে, তাকে সেই কাজ করা থেকে বিরত রাখার জন্য আদালত যে প্রতিকার দেয় সেটারই বলে কি নিরোধক প্রতিকার। যদি বলে নিরোধক প্রতিকার একটা উদাহরণ দেন, তার আমার একজন বেদখল করতে চাইছে, আমি নিষেধাজ্ঞার মামলা করছি যাতে আমি বেদখল না হই, এটা কি নিরোধক প্রতিকার। অর্থাৎ যে কাজ না করার ব্যাপারে কোনো পক্ষের বাধ্যবাধকতা রয়েছে, তাকে সেই কাজ করা থেকে বিরত রাখার জন্য আদালত যে আদেশ দেয় সেটাকে কি বলে? নিরোধক প্রতিকার। নিরোধক মানে হলো যখন ঘটনা ঘটে যায় তখন আর সেটা নিরোধক থাকে না, ঘটনা যাতে না ঘটে এই জন্য যে প্রতিকার, সেটারই বলে হচ্ছে আপনার নিরোধক প্রতিকার। এখন 8 আর 9 ধারার মামলা সম্পর্কে আমাদের একটা সুস্পষ্ট ধারণা
থাকতে হবে। যে জিনিসটা মনে রাখা দরকার, যে আপনি যদি কোনো সম্পত্তিতে আপনার সত্ত্ব থাকে, এই আপনাকে যদি কেউ বেদখল করে বা আপনার সত্ত্ব কি অস্বীকার করে, তাহলে আপনাকে ৮ এর সাথে সাথে ৪২ ধারার মামলা করতে হবে। এবং এই মামলা করার তামাদি মেয়াদ কত বছর? ১২ বছর। এবং আপনাকে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দিতে হবে। তাহলে ৮ ধারার মামলার ক্ষেত্রে আপনার কি থাকতে হবে? মালিক, আপনি সত্ত্ব ছিলেন। এখন এর জাস্ট একটু মনে রাখলে হবে যে মালিক হিসেবে বেদখল হইলে আমি ৮ ও ৪২ ধারা মামলা দায়ের করতে পারবো। যদি বলে যে ৮ ও ৪২ কেন, বলবেন স্যার ৪২ হলো সত্ত্ব আর ৮ হলো কি দখল। শুধু ৮ ধারার মামলা করা যায় না, ৮ এর সাথে সবসময় যুক্ত হবে কি ৪২। এই জায়গায় ৪২ হলো আপনার মূল প্রতিকার, আর ৮ ধারা হলো আনুষঙ্গিক প্রতিকার। ওটা ওই যে আমরা ৪২-এ গিয়ে পড়বো যে ঘোষণামূলক মামলার সাথে যদি আনুষঙ্গিক প্রতিকার চাওয়ার সুযোগ থাকে তাহলে অবশ্যই চাইতে হবে। যদি আপনি না চান তাহলে আপনার আদালত তেমন কোনো ঘোষণা দিবে না। মনে আছে কিনা? তাহলে ৮ ধারার মামলায় আপিল, রিভিউ টিভিউ যা খুশি আছে সবকিছুই করা যাবে। এখন যদিও আসবে না, তামাদি আইন থেকে প্রশ্ন করতে পারে যে যদি বলেন যে তামাদি আইনের ১৪২ আর ১৪৪ অনুচ্ছেদের মধ্যে পার্থক্য কি? তামাদি আইনের ১৪২ অনুচ্ছেদ বলেন, ১৪৪ অনুচ্ছেদ বলেন, দুইটাই কিন্তু ৪২ ধারা মামলা তামাদি মেয়াদ বলছে। মানে একটা মামলা কিন্তু অনুচ্ছেদ কয়টা? দুইটা, এবং দুই জায়গায় কিন্তু বলছে ১২ বছর। বাট ১৪২ আর ১৪৪ এর মধ্যেও কিন্তু প্রকৃতপক্ষে পার্থক্য আছে। কিভাবে পার্থক্য? বাঁধন একটা জমির মালিক, বাঁধন রে ওনার চাচাতো ভাইরা এসে বেদখল করছে, তাহলে বাঁধন ওই জমির দখল পুনরুদ্ধারের জন্য ১২ বছরের মধ্যে মামলা করবেন। উনি মালিক ছিলেন, বেদখল হইছেন, ৮ ও ৪২ এর তামাদি মেয়াদ নির্ধারিত হবে ১৪২ অনুচ্ছেদ ১৪২। কিন্তু উনি মালিক ছিলেন কিন্তু কখনোই দখলে ছিলেন না, ওনার সত্ত্ব অস্বীকার করা হয়েছে, তখন হলো কত? ১৪৪। এখন আপনি যদি বলেন স্যার মালিক ছিলাম আবার কখনোই দখল ছিলাম না, আবার কেমন মালিক হলাম? হইতে পারে কিভাবে? বাঁধন সাহেব একটা বাড়ি কিনছে, এখন ওই বাড়িতে উনি যখন দখলে যাবে ওই বাড়ির দুইটা ফ্ল্যাটের ভাড়াটিয়া বলতেছে যে এই ফ্ল্যাটের মালিক হচ্ছে তারা, তাহলে তাদেরকে উচ্ছেদের জন্য ৮ ও ৪২ ধারা মামলাই করতে হবে, ১২ বছরের মধ্যেই করতে হবে। কিন্তু ওই ১২ বছর কততে? ১৪৪। একজন ব্যক্তির বাবা মারা গেছে বা পৈতৃক সূত্রে সে সম্পত্তি পাইছে, পাওয়ার পরে জমির দখলে যাবে, চাচা আগে থেকেই দখলে আছে, চাচা বলতেছে যে এই জমির মালিক সে, কিন্তু অ্যাকচুয়ালি মালিক তো আপনি। তাহলে চাচারে বেদখল করতে হলে মামলাই করতে হবে কত ধারায়? ৮ ও ৪২। কিন্তু তামাদি আইন কত অনুচ্ছেদ? ১৪৪। তাহলে আপনি দখলে ছিলেন, বেদখল হয়েছেন ১৪২। আপনি কখনোই দখলেই ছিলেন না কিন্তু আপনি মালিক, আপনার সত্ত্ব অস্বীকার করছে, এটা কত? ১৪৪। বলতে পারবেন ১৪২ আর ১৪৪ এর পার্থক্য? এই বাঁধন বলেন তো। স্যার আমি কোনো সম্পত্তির দখলে ছিলাম কিন্তু আমার সেই সত্ত্ব অস্বীকার করা হয়েছে, তখন ৮ ও ৪২ ধারা মামলা করতে হবে। কিন্তু এটা সত্ত্ব অস্বীকার করছে, আপনার বেদখল করে নাই? বেদখল করছে, বেদখল করছে, সত্ত্ব অস্বীকার করছে, তখন হচ্ছিল পুনরুদ্ধার মামলা, দখল পুনরুদ্ধার মামলা করতে হবে ১৪২ অনুচ্ছেদ অনুযায়ী। ৮ ও ৪২ ধারা মামলা করবেন, কিন্তু তামাদি আইন মানে তামাদি মেয়াদ নির্ধারিত হবে তামাদি অনুচ্ছেদ ১৪২ অনুসারে। আর অপরদিকে ১৪৪ কখন? যখন আমি সম্পত্তির দখলে কখনো যাইনি কিন্তু আমার সত্ত্ব অস্বীকার করা হয়েছে। আপনি দখলে ছিলেনই না কিন্তু আপনি মালিক, এখন আপনার সত্ত্ব কি করতেছে? অস্বীকার করতেছে, তাহলে কত? ১৪৪। বুঝতে পারছেন? এটা এভাবেও বলা যায়, এরকম উদাহরণও দেওয়া যায়। ধরেন আপনার বাবা, একজন ব্যক্তির বাবা যখন বেঁচে ছিল সে তার একটা জমিতে একজন প্রতিবেশীরে থাকতে দিয়েছে যে তুমি গরিব মানুষ, তোমার ভাড়া টাড়া কিছু দেওয়া লাগবে না, তুমি থাকো। সে ২০ বছর থাকছে। থাকার পরে এখন ওই লোকের বাবা মারা গেছে, এখন ছেলে ওই জমির দখলে যাবে, প্রতিবেশীরা বলছে যে অনেক দিন তো থাকলেন, এখন আপনি জমি থেকে উঠে যান। এখন তারা বলতেছে যে না, এই জমি তো আমার, জবরদখল সূত্রে এই জমির মালিক আমি। তাহলে তার বিরুদ্ধে আপনি ৮ ও ৪২ এর মামলাই করবেন, তামাদি মেয়াদ ১২ বছর, কিন্তু এটা কত? ১৪৪। বুঝছেন? তো ১২ ধারা ৮ ও ৪২ ধারা মামলায় কোর্ট ফি দেওয়া লাগে কত? অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি। কতদিন আমি আপনাদের বলেছিলাম যে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি অর্থের ক্ষেত্রে হলো 2.5, বাট সর্বোচ্চ ৫০,০০০। আর সম্পত্তির ক্ষেত্রে কত পার্সেন্ট? 2%, বাট সর্বোচ্চ কত? ৪০,০০০। কোর্ট ফি অ্যাকচুয়ালি দুই প্রকার, একটা হলো অ্যাড ভ্যালোরাম আর একটা হচ্ছে ফিক্সড। এখন আমরা ৯ ধারায় যদি আসি, ৯ ধারা,
9 ধারার মামলা হলো আপনি মালিক মালিক নাকি মালিক না এটা কোনো বিষয় না, আপনারা বেদখল করছে কিনা এবং বেদখলটা আইনানুগ পন্থায় হয়েছে কিনা। যদি আপনারে বেআইনি পন্থায় বেদখল করে তাহলে আপনি 9 ধারার মামলা করতে পারবেন। এই জায়গা মালিক হওয়ার প্রয়োজন আপনার নাই, এবং আপনি মামলা করবেন বেদখল হওয়ার কত দিনের মধ্যে? 6 মাসের মধ্যে। তামাদি আইনের কত অনুচ্ছেদ? তামাদি আইনের 3 অনুচ্ছেদ। এবং 9 ধারার মামলা জিজ্ঞেস করতে পারে যে 9 ধারার মামলা কি আপিল করা যায়? 9 ধারার মামলা আপিল করা যায় না। কি করা যায়? রিভিশন করা যায়। বুঝতে পেরেছেন? আর 9 ধারার মামলা সরকারের বিরুদ্ধেও করা যায় না। কিন্তু যদি আপনি মনে করেন যে আপনার সরকার আইনগত পন্থা ব্যতি রেখে বেদখল করতে, সরকারি বেদখল করতে বাট আইনগত পন্থায় ছাড়া, তাইলে আপনি বাংলাদেশ সংবিধানের 102 অনুচ্ছেদ অনুসারে আপনি রিট পিটিশন দায়ের করতে পারেন। বুঝছেন? তো এখন মূল যে বিষয়টা সেটা হলো যে আপনাকে যদি, আপনি একটা জমির বাড়ির মানে একটা বাড়ির মালিক, আর একটা কথা, 9 ধারার মামলায় কোর্ট ফি দেওয়া লাগে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফিসের অর্ধেক। আর একটা জিনিস খেয়াল করেন, যদি আপনাকে ফৌজদারি কার্যবিধির 145 ধারায় বেদখল করা হয় তাহলে কিন্তু আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারায় মামলা করে কোনো প্রতিকার পাবেন না। কারণ 145 ধারায় বেদখল করতে মানে আইনগত পন্থায় বেদখল করতে, তখন আপনার মামলা করতে হবে কত? 8 ও 42। বুঝতে পেরেছেন? 9 ধারার মামলার কোর্ট ফি কত দিতে হয়? অ্যাড ভ্যালোরাম কোর্ট ফিসের অর্ধেক। এখন এত জটিল প্রশ্ন করবে না, বাট তারপরেও একটা যে বিষয় সেটা হলো যে আপনি মালিক হিসেবে বেদখল হয়েছেন। আচ্ছা একটু দাঁড়ান, আমি একটু ফোন করি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। এখন যে প্রশ্নটা আমাকে জানতে হবে ভাই, সেই প্রশ্নটার উত্তর হলো যে আপনি মালিক হিসেবেই বেদখল হয়েছেন। মালিক হিসেবে বেদখল হয়েছেন। এখন আপনি কি 9 ধারার মামলা করবেন নাকি 8 ধারার মামলা করবেন? দেখেন, আপনি বেদখল হলে আপনি যদি মালিক হন তাহলে আপনার হাতে অপশন কিন্তু দুইটাই আছে। আপনি 9 ধারাও করতে পারেন, 8 ধারাও করতে পারেন। কিন্তু আপনি যদি মালিক না হন তাহলে আপনার হাতে তো আর 8 ধারার অপশন নাই, আপনার শুধু একটাই আছে, 9 ধারা। তো মালিক যদি আপনি হন, বেদখল হইলে আপনি 9 ধারায় মামলা করলে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফিসের অর্ধেক দেওয়া লাগে। দেখা গেল 9 ধারা মামলা আপনি হেরে গেছেন, সমস্যা নাই, আপনি 8 ও 42 ধারা মামলা করতে পারবেন। এক্ষেত্রে রেস জুডিকাটা দ্বারা বাড়িত হবে না, কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা দ্বারা বাড়িত হবে না। কেন হবে না? কারণ 9 ধারাই বলা আছে যে এই ধরনের মামলায় যদি আরো সত্য দাবি করার সুযোগ থাকে আরো সত্য দাবি করা যাবে। সাধারণত দেওয়ানি কার্যবিধির 11(4) যে কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা, সেখানে কি বলছে যে যে যুক্তি বা যে কারণে আপনি আগের মামলায় দেখাতে পারতেন সেই যুক্তি বা সেই কারণ যদি আপনি আগের মামলায় না দেখান তাহলে পরের মামলায় দেখাইতে পারবেন না, তাহলে সেটা কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা দ্বারা বাড়িতে হবে। কিন্তু এই কনস্ট্রাকটিভ রেস জুডিকাটার একটা ব্যতিক্রম হলো এই 9 আর 8। আগে আমি যদি 9 ধারার মামলা হেরে যাই, 9 ধারা আমি দখলই চাইছিলাম, বাট আমি 9 ধারায় হারলে 8 ও 42 ধারা মামলা আমি দায়ের করতে পারবো যদি আমার সত্য থাকে। এবং এই জিনিসটার বৈধতা দিচ্ছে 9 ধারার মধ্যেই, যে দখল ছাড়াও যদি আরো প্রতিকার চাওয়ার সুযোগ থাকে সেটা চাওয়া যাবে। আশা করি বুঝতে পারছেন। আপনারা এখানে অনলাইন অফলাইনে কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা বুঝেন না এরকম কেউ আছেন? কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা জিজ্ঞেস করতে পারে যে পরোক্ষ দোষ কি, যে কারণ বা যে যুক্তি আমি আগের মামলায় দেখাতে পারতাম, কিন্তু আমি যদি আগের মামলায় না দেখাই তাহলে পরবর্তী কোনো মামলায় যদি আমি দেখাতে যাই তাহলে কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা দ্বারা সেটা কি হবে? বাড়ি। তো 9 ধারার মামলার আপনি মালিক ছিলেন, 9 ধারার মামলা কেন করবেন? সুবিধা হলো 9 ধারার মামলা করলে আমার কত মানে কি দেওয়া লাগে? অ্যাড ভ্যালোরাম কোর্ট ফিসের অর্ধেক দেওয়া লাগে। আর হারলে তো আমার 8 ও 42 ধারার মামলা আছেই। এই হলো আমার 8 ও 9 ধারার মামলার পার্থক্য। তো যদি কেউ কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারেন, 10-11 পড়ার কোনো দরকার নাই, জাস্ট 8-9 দিয়ে শুরু, 8-9 মনে রাখবেন। হরিহর, 8 আর 9 ধারার আপনার দৃষ্টিতে কি পার্থক্য আছে বলেন তো? হ্যাঁ, আর 9 ধারা শুধু যোগ, আবার 9 ধারায় স্যার
সত্যসহ দখলের মালিককেও শুধু দখলের সম্পর্কে মামলা করতে দেয়। কিরকম? যেমন স্যার আমাদের দখল করতে আমাদের বেআইনিভাবে তাহলে কোন ধারার মামলা করবেন? 9 ধারা। আবার 9 ধারা মামলা হেরে গেলে 8 ও 42 ধারায় করা যাবে। আচ্ছা, আমাকে একবার ভাইবাতে জিজ্ঞেস করছিল যে রেস জুডিকাটা মানে কোন মামলা যদি আপনার আরজি খারিজ করা হয়, আরজি খারিজ করলে এই ক্ষেত্রে কি রেস জুডিকাটা প্রযোজ্য হবে কি হবে না? আইন আর আমাদের প্রশ্নে মানে আমার প্রশ্ন আগে বুঝেন। আপনার আরজি খারিজ করতে, এখন এই আরজি খারিজ হলে সেম বিষয় রেস জুডিকাটা মানে কি, একবার যদি নিষ্পত্তি, একবার যে মামলা নিষ্পত্তি হয়ে গেছে সেই বিষয়ে আবার মামলা করা যাবে না। এখন আরজি খারিজ হয়েছে, তাহলে ওই বিষয় নিয়ে আবার মামলা করা যাবে কি যাবে না, সেটা হলো প্রশ্ন। তাহলে আপনি উত্তরটা দিতে হবে স্যার আরজি খারিজের ডিক্রির ক্ষেত্রে রেস জুডিকাটা প্রযোজ্য আবার প্রযোজ্য না। কারণ আরজি খারিজের ক্ষেত্রে, রিজেকশন অফ প্লেইন্টের ক্ষেত্রে আমরা জানি যে নতুন মামলা দায়ের করা যায় যদি কি থাকে, তামাদি মেয়াদ থাকে, তাইলে তো রেস জুডিকাটা প্রযোজ্য হচ্ছে না। বুঝেন কিনা? আমার আরজি খারিজ হয়েছে, আরজি খারিজ যদিও একটা ডিগ্রি, কিন্তু তামাদি মেয়াদ থাকলে নতুন মামলা দায়ের করা যাবে, 27-13 বিধিতে বলতেছে। তার মানে এই ক্ষেত্রে রেস জুডিকাটা প্রযোজ্য হচ্ছে না। কিন্তু যদি তামাদি মেয়াদ না থাকে তাহলে আবার রেস জুডিকাটা প্রযোজ্য হবে। বুঝেন কিনা? তাহলে আরজি খারিজের ডিক্রির ক্ষেত্রে রেস জুডিকাটা প্রযোজ্য হতেও পারে, আবার কি নাও পারে। খুব গভীরের প্রশ্ন। ওই মুহূর্তে কিন্তু উনি প্রশ্ন করলে আপনি হাতরাই পাবেন না যে আসলে কি জিজ্ঞেস করলো আর কি উত্তর দিব। আরজি খারিজের ডিগ্রির ক্ষেত্রে রেস জুডিকাটা প্রযোজ্য হতেও পারে আবার নাও পারে। এত প্রশ্ন নাও করতে পারে, জাস্ট আপনারা এটাই উত্তর হবে যে রেস জুডিকাটা কি। তখন এই জিনিসটা আপনার গুছাই বলতে হবে রেস জুডিকাটা কি। হাফিজ সাহেব, যে জুডিকাটা আছে স্যার, যদি একটা মামলা করলে ওই মামলা যদি পরবর্তীতে সেম মানে কারণ বা সেমই যদি পরবর্তীতে ওই মামলাই করি তাহলে একই পক্ষ একই বিচার্য বিষয় নিয়ে একবার মামলা নিষ্পত্তি হয়ে গেলে পরবর্তী মামলা রেস জুডিকাটা দ্বারা বাড়িত হবে। এই হলো কথা। খুব সহজে ছেড়ে দিবেন। পক্ষ এক, বিচার্য বিষয় এক, একবার নিষ্পত্তি হয়ে গেছে, এরপরে আবার যদি মামলা করে দ্বিতীয় মামলাটা, সেটা কি হবে? খারিজ হয়ে যাবে। এটা হলো রেস জুডিকাটা। যদি আপনাকে বলে রেস জুডিকাটা বাদীর ক্ষেত্রে প্রযোজ্য না বিবাদীর ক্ষেত্রে প্রযোজ্য, বাদী বিবাদী উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। আচ্ছা, চুক্তির সুনির্দিষ্ট বলবৎকরণ এটা আসলে কি? 12 ধারা, জাস্ট সংজ্ঞাটা একটু মনে রাখেন। চুক্তির সুনির্দিষ্ট বলবৎকরণ হলো দুইজনের মধ্যে কোনো চুক্তি হয়েছিল, কোনো একজন চুক্তির শর্ত ভঙ্গ করছে, তাহলে আপনি মামলা করছেন যে চুক্তির শর্ত যাতে পালন করে। বুঝতে পারছেন? এটাই বলে। এবং আদালত যদি তাকে দিয়ে সেই কাজটা করতেই বাধ্য করে তাহলে সেটাকে কি বলে? চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন। এখন যদি আপনাদের বলি যে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে একটা চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য কয়টা ক্ষেত্রে? 12 ধারায় কয়টা ক্ষেত্রে? 4টা ক্ষেত্রে। এই 4টা মনে রাখবেন। একটা হলো কি, আর যদি ওসি বা জিম্মার অন্তর্ভুক্ত হয়, ক্ষতি নির্ণয়ের কোনো মানদণ্ড নাই, অর্থ দ্বারা ক্ষতি নির্ণয় করা সম্ভব না, আর আর্থিক ক্ষতিপূরণ পাওয়ার কোনো সম্ভাবনা নাই। ভাইবাটা হলো কি, যে আপনি বইতে যে জিনিস মুখস্থ করছেন ওই জিনিসটা যদি সরাসরি ওই জায়গায় বলতে যান তাহলে অ্যাকচুয়ালি বলতে পারবেন না। ওই জিনিসটারে একটু ছোটখাটো করে নিজের ভাষায় দুই এক কথা ওই জায়গায় উপস্থাপন করতে হবে। আর যদি মনে করেন যা সংজ্ঞা মনে করছি ওটাই আমি ওই জায়গায় যাইয়া বলবো, তাহলে দেখবেন যে এক লাইন মনে আসার পর আর মনে আসতেছে না। আর হয়তো আপনার চোখ বন্ধ করা লাগবে না, ওই দিক তাকাই বলা লাগবে। ওনাদের চোখে চোখ রেখে তো বলতে হবে, আই কন্টাক্ট ঠিক রাখতে হবে ভাইবার সময়। যদি চোখে পলক পড়ে যায় পলক পড়লে সমস্যা নাই, কিন্তু তাকাই থাকেন। আর এই জায়গায় তো আচ্ছা, খুঁজেন মহিলা জাস্টিস আছে নাকি। ওই বলবেন যে আমি প্রাইভেটে ভাইবা দেওয়া যায়। হুমায়ুন আহমেদের নাটক দেখেন, যে বলতেছে তুমি কি প্রাইভেটে গান করো, ফারুক বলতেছে না আমি প্রাইভেটে ঢোল বাজাই, আমার নিয়ে ঢোল বাজানো শুনেন। তাহলে আপনারা আবার যেন বললেন না যে আমরা প্রাইভেটে ভাইতে পা দেওয়া যাবে কিনা। আচ্ছা, দেখেন এই 12 ধারার এই 4টা মনে রাখেন।
12 ধারার মামলা দায়েরের তামাদি মেয়াদ কত বছর? 1 বছর। তামাদি আইনের 112, এত মনে না রাখলেও চলবে। 113, জি, নট 112, 113, জি, ধন্যবাদ। এখন কার্য সম্পাদনের আদেশ দিবে না 21 ধারায়। 8টা ক্ষেত্র বললেন, যতগুলো মনে থাকে, ওই যে যেটা অসংখ্য সূক্ষ্ম বিবরণ, তারপরে ব্যক্তিগত যোগ্যতা নির্ভর, অর্থ দ্বারা ক্ষতি নির্ণয় করা যায়, যে কাজ করতে হলে, মানে সিরিয়ালি না, এমনি 2-4 কথা, 2-3টা বলার পর তার আর মনে পড়ছে না, বললে হবে। যে কাজ করতে গেলে কত বছরের বেশি কাজ করতে হবে? 3 বছরের বেশি। যে চুক্তি তার প্রকৃতির কারণেই বাতিল যোগ্য, এই সকল ক্ষেত্রে বলবৎযোগ্য না। এই 21-22 মনে রাখা ভালো। অনেকে হয়তো ভাবতেছেন যে আমাদের আবার 23, 24, 27, 28 নেবে নাকি, তাই নিয়ে না। 23, 24, 27, 28 দরকার নাই। সরাসরি আমরা চলে আসি দলিল সংশোধনে। মুরব্বী মানুষ মরে গেলে কিছু হবে না। তাহলে আপনি এই জায়গায় মনে রাখবেন কত কত, 12 আর 12, 21 আর 22টা। ওই যে কার্য সম্পাদনের ডিক্রি দিবে কি দিবে না, এটা কি ক্ষমতা? বিবেচনামূলক ক্ষমতা। ইস্তারা থেকে প্রশ্ন ওরকম করে না, জাস্ট 12, 21 মনে রাখেন। আর যদি আপনাকে বলে যে কোন ধরনের চুক্তির ক্ষেত্রে মানে বোঝা যাবে যে এটা ক্ষতি নির্ণয়ের মানদণ্ড নাই বা অর্থ দ্বারা ক্ষতি নির্ণয় করা সম্ভব না, কোন ধরনের চুক্তি? এই স্থাবর সম্পত্তির ক্ষেত্রে ধরে নেওয়া হয় যে ক্ষতি নির্ণয়ের মানদণ্ড নাই। আর অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে কি একেবারেই কি? অস্থাবর সম্পত্তি যদি কি হয়? দুর্লভ হয়। অস্থাবর সম্পত্তি যদি দুর্লভ প্রকৃতির হয় বা দুষ্প্রাপ্য প্রকৃতির হয়। 31 ধারায় আমরা চলে আসি। দেখেন 31 ধারা দলিল সংশোধন। জাস্ট মনে রাখেন যে দলিল সংশোধন কেন করে বলেন, দলিল সংশোধনের মামলা কেন করে? দলিলে যদি কি থাকে, ভুল থাকে, প্রতারণা বা পারস্পরিক ভুল যদি থাকে, প্রতারণার কারণে ভুল থাকে অথবা পারস্পরিক ভুল থাকে, তাহলে দলিল সংশোধনের মামলা করে। ওই যে একজন বিক্রি করতে যাইছে 101 দাগের জমি, আপনি 101 দাগ তো লিখছেনই, সাথে কত 102, 3ও লিখছেন, তাহলে আপনাকে মামলা করতে হবে দলিল সংশোধনের মামলা কত ধারায়? 31 ধারায়। অ্যাড ভ্যালোরাম কোর্ট ফিস দিতে হবে, আর দরকার নাই। চুক্তি রদ। চুক্তি রদ থেকে কখনোই প্রশ্ন তেমন আসে না। জাস্ট মনে রাখেন কোন দলিল যদি বাতিলযোগ্য হয়, লিখিত এবং কি বাতিলযোগ্য হয়, তাহলে চুক্তি রদের মামলা করা যায়। কত ধারায়? 35 ধারায়। তামাদি মেয়াদ কত বছর? 1 বছর। আচ্ছা, যেখান থেকে প্রশ্ন সচরাচর বেশি হয়ে থাকে, দলিল বাতিল, ঘোষণামূলক মোকদ্দমার ইনজাংশন, এই 3 জায়গা থেকে। দলিল বাতিল, ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট, আর ঘোষণামূলক মামলা হলো কি বলেন? ডিক্লারেটরি সুট। আচ্ছা, তো প্রথমেই আসেন দলিল বাতিল কেন করে? দলিল বাতিল বাতিল আর বাতিলযোগ্য দলিলের ক্ষেত্রে আপনি বলবেন, স্যার আমার বিরুদ্ধে যদি কেউ একজন জাল দলিল তৈরি করে, আমি জানি যে এটা জাল দলিল, তাহলে আমাকে মামলা করতে হবে দলিল বাতিলের মামলা। ওই দলিলটা যদি নিবন্ধিত হয় তাহলে দলিল বাতিল, আর নিবন্ধিত হোক বা না হোক, আমারও যদি পক্ষ দেখানো হয় তাহলেও দলিল বাতিল। 39 ধারা মামলা 2টা ক্ষেত্রে করা যায়। যে জাল দলিলটা যদি কি হয়? নিবন্ধিত। নিবন্ধিত হলে অথবা নিবন্ধিত হোক বা না হোক, ওই জাল দলিলের যদি আমাকে একটা পক্ষ দেখানো হয়, তাহলে দলিল বাতিলের মামলা করতে হবে। এ হলো কথা। তো আর অন্যান্য ক্ষেত্রে করতে হবে 42 ধারায়। অবৈধ এবং জাল মর্মে ঘোষণার জন্য 42 ধারায় মামলা দায়ের করতে হবে। তো বরকত আলী মীর, আবার বলেন তো, দলিল বাতিলের মামলা যে 2টা ক্ষেত্র বললাম, কখন করবে? এটা বইয়ের ভাষা, অনিষ্পন্ন অবস্থায় ছেড়ে দিয়েছেন, বইয়ের ভাষা। আমি বললাম যে দলিল বাতিলের মামলা, ওই দলিল জাল দলিল, আমার বিরুদ্ধে একজন একটা জাল দলিল তৈরি করছে, তাহলে আমার প্রতিকার হলো ওই জাল দলিলটা বাতিলের মামলা করা। এখন যদি জাল দলিলটা কি হয়? নিবন্ধিত হয়, তাহলে আমার দলিল বাতিলের মামলাই করতে হবে। যদি বলে যে স্যার, যদি আপনাকে বললো যে দলিল বাতিলের মামলা কেনই করবেন নিবন্ধিত হইলে, ঘোষণামূলক মামলা করলে হচ্ছে না অবৈধ জাল মর্মে, বলবেন যে ঘোষণামূলক মামলা করলে ওই ডিক্রির বালাম বই থেকে ওই তথ্য মুছে ফেলানোর জন্য তো ডিক্রির কপি কোর্টে ওই যে এসে যাবে না, রেজিস্ট্রেশন অফিসে যাবে না,
সুনির্দিষ্ট প্রতিকারের 39 ধারায় বলা আছে যে দলিল বাতিলের মামলাই ওই ডিক্রির কপি যাবে কোথায়? রেজিস্ট্রেশন অফিসে, এবং ওই নিবন্ধিত দলিলের যাবতীয় তথ্যাবলী বালাম বই থেকে কি ফেলা হবে? মুছে ফেলা হবে। বুঝতে পারছেন? তাহলে দলিল বাতিলের খুব সহজ উত্তর হচ্ছে যে যদি জাল দলিলে একটা পক্ষ দেখানো হয়, অথবা পক্ষ দেখানো হোক বা না হোক, জাল দলিলটা যদি কি হয়, নিবন্ধিত হয়, তাহলে 39 ধারায় মামলা করতে হবে। 39 ধারায় মামলা দায়েরের তামাদি মেয়াদ কত বছর? 3 বছর। তামাদি আইনের কত অনুচ্ছেদ? 91। কি কোর্ট ফি দিতে হবে? অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দিতে হবে। বলেন তো কোন দলিল আংশিক বাতিল করা যায় কিনা? আংশিক বাতিল করা যায়। কত ধারায়? 40 ধারায়। আংশিক বাতিল করলে যে যতটুকু বাতিল করে নাই সেইটুকুর কি হবে? ততটুক বলবৎ থাকবে। কত ধারায় বলেছে? 40 ধারায়। বলেন তো সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন প্রতিকারটা দিতে আদালত বাধ্য? এটা বিবেচনামূলক না। স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার, তার মানে 8 ধারার ধারা। আর সুনির্দিষ্ট প্রতিকার আইনের বাদ বাকি যত প্রতিকার আছে, দলিল বাতিল বলেন, সংশোধন বলেন, নিষেধাজ্ঞা বলেন, এই সবকিছু কি ডিসক্রিশনারি পাওয়ার অফ দ্য কোর্ট, আদালতের বিবেচনামূলক ক্ষমতা। এবার আসেন ঘোষণামূলক মামলা। বিয়াল্লিশ ধারা। ঘোষণামূলক মামলা কখন করে? ঘোষণামূলক মামলা হচ্ছে তখন করে যে কোনো কিছুতে আপনার একটা আইনগত অধিকার আছে। এটা সম্পত্তির অধিকার হতে পারে বা পদের অধিকার হতে পারে। আপনি একটা অলরেডি মালিক আছেন, এমন না যে আপনি পৈতৃক সূত্রে সামনে লাভ করবেন, সেটা না। আপনি ইতিমধ্যেই মালিক হিসেবে আছেন, বা ইতিমধ্যেই আপনি একটা পদে আছেন। পরবর্তীতে কেউ যদি আপনার এই মালিকানা বা আপনার ওই আইনগত অধিকার যদি কেউ অস্বীকার করে বা অস্বীকার করার উদ্যোগ নেয়, তাহলে কি মামলা করতে হবে? ঘোষণামূলক মামলা দায়ের করতে হবে। ঘোষণামূলক মামলার ক্ষেত্রে হয় কোনো ব্যক্তির পদের অধিকার থাকবে, আর না হলে কিসের অধিকার থাকবে? সম্পত্তির অধিকার থাকবে। অপরপক্ষ এসে সেটা কি করবে? অস্বীকার করবে বা অস্বীকার করার উদ্যোগ নিবে। সেই ক্ষেত্রে দায়ের করতে হবে ঘোষণামূলক মামলা। সুনির্দিষ্ট প্রতিকার আইনের শুধু ঘোষণামূলক মামলার তামাদি মেয়াদ তামাদি আইনে নাই। তাহলে 120 অনুচ্ছেদ অনুসারে কত বছর? 6 বছর। কিন্তু ঘোষণামূলক মামলার সাথে যদি কোনো আনুষঙ্গিক প্রতিকার চাওয়ার সুযোগ থাকে, তাহলে অবশ্যই আনুষঙ্গিক প্রতিকার চাইতে হবে, এবং এই আনুষঙ্গিক প্রতিকার চাইতে হবে, এটাই আপনার জন্য বাধ্যতামূলক। বুঝছেন? এখন যদি আপনাকে বলে যে আনুষঙ্গিক প্রতিকার যে চাওয়া লাগবে, একটা উদাহরণ দেন। বলবেন স্যার আমি বেদখল হইছি, মালিক এবং বেদখল হইছি, এখন আমি যদি শুধু ঘোষণা চাই, সত্য চাই, তাহলে হবে না, কারণ আমার তো দখলও নাই। তাহলে আমার সত্যও চাইতে হবে, দখলও চাইতে হবে। আমি যদি শুধু সত্য চাই, তাহলে দখলের জন্য আমার আলাদা আবার আর একটা মামলা করা লাগবে। তো শুধু সত্য চাইলে আদালত আমার এই জায়গায় শুধু ঘোষণা বা সত্য দিবে না, এই জায়গায় আমার সত্যর সাথে সাথে দখলও চাইতে হবে, না হলে আমাকে শুধু সত্য দেওয়া হবে না। এই হলো আনুষঙ্গিক প্রতিকারের উদাহরণ। আর শুধু ঘোষণামূলক মামলার তামাদি মেয়াদ হচ্ছে কতদিন? 6 বছর। বাট ঘোষণামূলকের সাথে যখন কোন আনুষঙ্গিক প্রতিকার আসবে, তখন কিন্তু আর 6 বছর না, তখন ওই আনুষঙ্গিকের যে তামাদি মেয়াদ, সেই তামাদি মেয়াদ। শুধু ঘোষণামূলক মামলার কোর্ট ফি ফিক্স 300 টাকা প্রতি ঘোষণা। 300 টাকা। দিনেশ মামলা করলো যে অমুক আমার ওয়াইফ মামলা ঘোষণা দেওয়া 300, অমুক আমার শাশুড়ি 300, অমুক আমার শ্বশুর 300, মোট 3 ঘোষণার জন্য কত? 900। বুঝতে পারছেন? আর যদি ঘোষণার সাথে ফার্দার রিলিফ চাই, তাহলে আর কিন্তু ফিক্স না, তখন হয়ে যাবে কি এক বললাম যে আপনি 42-এর সাথে 8 চাইছেন, তখন হয়ে যাবে কি এক ভ্যালুরাম কোর্ট ফি। তখন ওই 300 টাকা ফিক্স থাকবে না, তখন আর ফিক্স থাকবে না। তখন এই 300 দেওয়া লাগতেছে না, ওই না। না ধরেন আপনি যখন একা যাবেন, তখন নিজের পকেটের টাকা খরচ করতে হবে। আর যখন বড় ভাইয়ের সাথে যাচ্ছেন বা বাবার সাথে যাচ্ছেন, তখন আপনার আর কোনো টাকা পয়সা খরচ করা লাগবে না, সে খরচ করবে। তা এটা হলো 8 আর 42 বা শুধু 42-এর কাহিনী। এবং 43 ধারায় তো বলছে ইফেক্ট অফ ডিক্লারেশন দরকার নাই, প্রিলি লিখিতের জন্য গুরুত্বপূর্ণ। রিসিভারের কথা যদি বলে, সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায়? 44 ধারায়। বাঁধন বলেন তো রিসিভার কাকে বলে? সম্পত্তি দেখাশোনার জন্য সম্পত্তি দেখাশোনার জন্য কারে নিয়োগ দিবে?
স্যার এই যে পদমর্যাদা সম্পন্ন ব্যক্তি ব্যক্তিকে। রিসিভার নিয়োগের আবেদন কে করবে, বাদী না বিবাদী? বাদ। কোথায় বলা আছে? রিসিভার নিয়োগের আবেদন বাদী বিবাদী যে কেউ করতে পারে এবং রিসিভার সম্পর্কে আছে সুনির্দিষ্ট প্রতিকায়নে 44 ধারায় দেওয়ানি কার্যবিধির 40 আদেশ। এইটুকু মনে রাখেন। আদালত নিযুক্ত। রাজস্ব প্রদানকারী ভূমির ক্ষেত্রে কারে রিসিভার নিয়োগ করবে? জেলা কালেক্টরকে রিসিভার হিসেবে নিয়োগ করবে। নিষেধাজ্ঞা কি জিজ্ঞাসা করবে, নিষেধাজ্ঞা কি বলবেন যে স্যার নিষেধাজ্ঞা হলো আদালতের এমন কোনো আদেশ যার মাধ্যমে আদালত কাউরে কোনো কাজ করতে বিরত রাখে অথবা কাউরে কোনো কাজ করতে বাধ্য করে। নিষেধাজ্ঞা হলো আদালতের এমন কোনো আদেশ বা সিদ্ধান্ত যার মাধ্যমে কোনো পক্ষ কোনো কাজ করা থেকে বিরত থাকে বা কোনো পক্ষ কোনো কাজ করতে কি হয়, বাধ্য হয়। এটারাই বলে কি নিষেধাজ্ঞা। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 53 ধারায় 2 প্রকার নিষেধাজ্ঞা বলছে। একটা হলো পারপিচুয়াল বা পার্মানেন্ট ইনজাংশন বা স্থায়ী বা চিরস্থায়ী নিষেধাজ্ঞা একই জিনিস, স্থায়ীও যা চিরস্থায়ীও তাই। এটা করতে হয় মূল মামলা আকারে আরজি দাখিলের মাধ্যমে। আর আরেকটা হলো অস্থায়ী নিষেধাজ্ঞা বা টেম্পোরারি ইনজাংশন। অস্থায়ী নিষেধাজ্ঞা কোনো মামলা আগে চলমান থাকতে হয়, এর ভিতরে অস্থায়ী নিষেধাজ্ঞা চাইতে হয়। যদি কোনো মামলা না থাকে তাহলে আপনি কি শুধু অস্থায়ী নিষেধাজ্ঞা দরখাস্ত দিতে পারবেন? পারবেন না। আর অস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা দিছে সুনির্দিষ্ট প্রতিকার আইনে 53 ধারায়, বাট এটা নিয়ন্ত্রিত হয় দেওয়ানি কার্যবিধি 39 আদেশ অনুসারে। 39 আদেশের 1 বিধিতে আর কততে 2 বিধিতে। যদি বলে যে নিষেধাজ্ঞার আবেদন কে, অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন একটা মামলায় বাদী দেবে না বিবাদী দেবে? বাদীও দিতে পারে বিবাদীও দিতে পারে। আপিলে কি অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করা যায়? যাবে। আপিলেও অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করা যাবে যদি বলে যে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ কতদিন বলবৎ থাকবে? আদালতের পরবর্তী নির্দেশ হওয়ার আগ পর্যন্ত। বুঝতে পারছেন? আচ্ছা, যে জিনিসটা এর আগেও পড়ছিলাম দেওয়ানি কার্যবিধিতে সেটা হলো যে নিষেধাজ্ঞার যদি বলে যে নিষেধাজ্ঞার আদেশ একজনের দেওয়া হয়েছে এবং ওই আদেশ যদি ভঙ্গ করে তাহলে সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার কি? মিসেলেনিয়াস ভায়োলেশন কেস 39 আদেশের 2-3। 39 আদেশের 2-3। আমাদের ধরেন এই প্রশ্নটা যদি করেন আমরা যদি বলি মিস ভায়োলেশন কেস, এটা বলবো না মিসেলেনিয়াস ভায়োলেশন কেস? যাই বলেন না কেন মিসেলেনিয়াস বানানটা শিখে যাবেন। মিসেলেনিয়াস আর যদি মিস বা মিসেলেনিয়াস বানান না পারেন তাহলে জাস্ট বলে দিবেন ভায়োলেশন কেস করে। হ্যাঁ, বাট যখনই বলবেন যে মিস ভায়োলেশন কেস বা মিসেলেনিয়াস ভায়োলেশন কেস তখন কিন্তু মিসেলেনিয়াস বানান আপনারে ধরবে। বিবিধ আপনি জাস্ট বলেন ভায়োলেশন কেস করবে তাই, শুধু বলেন যদি কারো মিসেলেনিয়াস বানান মনে না থাকে তাহলে লিখবেন, শুধু বলবেন কি ভায়োলেশন কেস করবে 39 আদেশের 2-3। MISCELLANEOUS miscellaneous। বুঝছেন? যদি বলে যে মিস ভায়োলেশন কেস যদি করে তাহলে কি হতে পারে? 6 মাসের দেওয়ানি কারাগারে আটক রাখবে এবং তার সম্পত্তি কি রাখতে পারে? ক্রোক করতে পারে এবং এই ক্রোকটা সর্বোচ্চ বহাল থাকতে পারে 1 বছর। এর পরেও যদি সে ভঙ্গ করা অব্যাহত রাখে তাহলে বিক্রি করতে পারে। একটা জিনিস আসবে না বাট আপনাদের জানা দরকার, আমি একটু বলে দিই। সেটা হলো যে দেওয়ানি, আমরা জানি যে দেওয়ানি কারাগারে পাঠাইলে যে পাঠাইলো তার সাবসিস্টেন্স অ্যালাউন্স দেওয়া লাগে, খোরাকি ভাতা 57 ধারায়। কিন্তু 2025 সালের সংশোধনীতে এই খোরাকি ভাতার বিধান বাতিল করছে। এখন খোরাকি ভাতা সরকারই দিবে। বুঝতে পারছেন? দেওয়ানি মামলায় আগে কারাগারে নিলে ধরেন বিবাদীরে কারাগারে নিতে বিবাদীর খরচপাতি কার দেওয়া লাগতো? বাদী। এখন আর বাদীর দেওয়া লাগবে না, এখন ইউনূস সাহেব দেবে 2025 সালের।
আচ্ছা, তো এই হলো আপনার নিষেধাজ্ঞা, মোটামুটি জেনে রাখবেন। আর নিষেধাজ্ঞার বিরুদ্ধে যাই বলুক না কেন, অস্থায়ী নিষেধাজ্ঞা হইলেই প্রতিকার কি? আপিল। এটা একটা আপিলযোগ্য আদেশ। আপনাদের খুব বেসিক কোশ্চেন হবে, প্রশ্ন জিজ্ঞেস করবে, বলেন তো আপিলযোগ্য আদেশ, যখন বলবেন পাল্টা প্রশ্ন করবে, বলেন আপিলযোগ্য আদেশ কোথায় বলছে? 43 আদেশে। কয়টা আপিলযোগ্য আদেশ আছে? এছাড়া এক ধারায় আছে, কত ধারা? 104 ধারা। 104 ধারা। আর একটা তথ্য আপডেট করে দিই, সেটা হলো যে আগে ওই যে আপনার ক্ষতিপূরণমূলক যে খরচ ছিল, কম্পেনসেটরি কস্ট, আগে ছিল 20,000, এখন সেটা 50,000। এখন সেটা 50,000, আগে ছিল 20,000। 35 ক আগে ছিল 20,000, এখন হয়েছে 50,000। জাস্ট এটা মনে রেখে দরকার নাই। আচ্ছা, বলতে পারে যে কোন কোন ক্ষেত্রে নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় না, কত ধারায় আছে বলেন? কোন কোন ক্ষেত্রে নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় না, কত ধারায় আছে? 56 ধারায়। বলবেন যে যদি অন্য কোনো প্রতিকার থাকে, তারপরে জনকল্যাণমূলক কাজের বিরুদ্ধে, সরকারি কাজের বিরুদ্ধে, এই সকল ক্ষেত্রে নিষেধাজ্ঞা মঞ্জুর করা যাবে না। জুলাই। বাধ্যতামূলক নিষেধাজ্ঞা কাকে বলে বদরুজ্জামান সাহেব? কাকে বলে? উদাহরণ দেন, উদাহরণ দিলে হবে। হ্যাঁ, এই ক্ষেত্রে ঘটে গেছে যে আমার জায়গা দখল করে বাউন্ডারি দিয়ে দিয়েছে, এক্ষেত্রে আমি বাধ্যতামূলক নিষেধাজ্ঞা যখন কোনো ঘটনা ঘটে এসে গেছে, তখন সেটাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য আমার বাধ্যতামূলক নিষেধাজ্ঞার মামলা করতে হবে। কত ধারায়? 55 ধারায়। ম্যান্ডেটরি ইনজাংশন। ম্যান্ডেটরি ইনজাংশন কি প্রিভেন্টিভ রিলিফ? বলেন, এটা প্রিভেন্টিভ রিলিফ না। ঘটনা ঘটার আগে চাইলে সেটা প্রিভেন্টিভ রিলিফ, ঘটনা ঘটে গেলে সেটা প্রিভেন্টিভ রিলিফ না। সর্বশেষ 57 ধারা, চুক্তির নেতিবাচক অংশ পালনের জন্য নিষেধাজ্ঞা। মনে আছে? হ্যাঁ সূচক অংশ পালনে বাধ্য করতে না পারলেও না সূচক অংশ পালনে বাধ্য করার জন্য নিষেধাজ্ঞা দিতে পারে। কত ধারা? 57 ধারা। হাফিজ 57 ধারা একটা উদাহরণ দিন তো, হাফিজ। আপনার তো ঘুমে চোখ। 57 ধারা বললেন, বললাম যে চুক্তির নেতিবাচক অংশ পালনের জন্য যে নিষেধাজ্ঞা দেয় 57 ধারা, এই বিষয়টা কি? একটা উদাহরণ দেন। ওই জায়গা নিয়ে মমতাজের খেলার জন্য চুক্তি করা হয় যে আপনার এসে 6 মাস এই সে খেলতে হবে, তাহলে আপনি ওইটা পালন করা যাবে, কিন্তু অন্য কোথাও যাতে না খেলে ওইটাই আপনার চুক্তির দুইটা অংশ থাকবে, একটা হলো অ্যাফার্মেটিভ আর একটা হলো নেগেটিভ। একটা হ্যাঁ সূচক, একটা না সূচক। যে আপনি আমার চ্যানেলে 1 মাস গান গাইবেন এবং 1 মাস এই সময় অন্য কোথাও গাইবেন না। তো সে যদি গান গাইতে না চায়, তারে বাধ্য করা যাবে না, বাট এই সময় যাতে সে অন্য কোথাও না গায় সেই জন্য বাধ্য করা যাবে। এটাই কত ধারা? 57 ধারা। সো দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট বানানটা সবাই পারবেন? কত সাল? 1877। তো সুনির্দিষ্ট প্রতিকার আইন নিয়ে অনলাইন অফলাইন আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আর না হলে আমরা সাক্ষ্য আইনে চলে যাব। মানে সাক্ষ্য আইন। আরে বাস আচ্ছা, আমরা সাক্ষ্য আইনে চলে আসি, আসেন। সাক্ষ্য আইন কত সালের বলেন? 1872-এর।
জিজ্ঞাসা করতে পারে যে কোর্ট মার্শালের ক্ষেত্রে সাক্ষ্য আইন প্রযোজ্য কিনা। প্রযোজ্য। কোর্ট মার্শালের ক্ষেত্রে অবশ্যই প্রযোজ্য, তবে আর্মি অ্যাক্ট 1952, নেভাল ডিসিপ্লিন অর্ডিন্যান্স 1961, এয়ারফোর্স অ্যাক্ট কত 53, এইগুলো অনুসারে যদি হয় তাহলে প্রযোজ্য না। সো আপনি জাস্ট বলবেন যে কোর্ট মার্শালের ক্ষেত্রে প্রযোজ্য। কোথায় বলা আছে? এক ধারায়। আচ্ছা, এভিডেন্স অ্যাক্ট সর্বশেষ আপনি মানে নাম লিখে, এভিডেন্স অ্যাক্ট সর্বশেষ সংশোধিত হয়েছে 2022 সালে। যদি বলে 2022 সালের একটা সংশোধনীর কথা বলেন, বলবেন যে স্যার আগে ডিজিটাল রেকর্ড সাক্ষ্য হিসেবে স্বীকৃত ছিল না, এখন ডিজিটাল রেকর্ডে সাক্ষ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। বলে যদি বলে ডিজিটাল রেকর্ড কি, বলবেন অডিও ভিডিও, এগুলাই হচ্ছে কি ডিজিটাল রেকর্ড। ডিজিটাল রেকর্ড কোন ধরনের সাক্ষ্য? দালিলিক সাক্ষ্য। ডিজিটাল রেকর্ডকে কোন ধরনের সাক্ষ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে? দালিলিক সাক্ষ্য। আর আগে সাক্ষ্য আইনে সাক্ষ্য ছিল দুই প্রকার, একটা হলো মৌখিক আর দালিলিক। বর্তমানে তিন প্রকার: মৌখিক, দালিলিক আর ফরেনসিক সাক্ষ্য। মৌখিক, দালিলিক আর ফরেনসিক সাক্ষ্য। যদি বলে ফরেনসিক সাক্ষ্য কি, বলবেন যে মানবদেহ সংক্রান্ত রক্ত, বীর্য, চুল, ডিএনএ, এইগুলোর রিপোর্ট, এগুলো সব হচ্ছে কি ফরেনসিক সাক্ষ্য। বুঝতে পারছেন? সরাসরি চলে আসবো আমরা যে স্বীকৃতি আর স্বীকারোক্তি কাকে বলে। এই জিনিসটা জিজ্ঞাসা করে, গতবার ভাইভাতে জিজ্ঞাসা করছে যে স্বীকৃতি আর স্বীকারোক্তির মধ্যে কি পার্থক্য আছে বলেন। তো তার আগে আমার জানা দরকার যে স্বীকৃতি আসলে কাকে বলে। আরাফাত সাহেব বলেন, স্বীকৃতি কাকে বলে? আরাফাত সাহেব। স্বীকার করা কোনো ঘটনা বা কোনো স্বীকার করা আছে স্বীকৃতি, এটা নিজের দোষ হতে পারে, অন্য নিজের কিছু হতে পারে। আর নিজের দোষ স্বীকার করা, নিজের স্বীকার তখন সেটা দোষ স্বীকার। আমরা বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করি, মাসুদ এক পক্ষে, আলামিন এক পক্ষে। মাসুদ, স্বীকৃতি কাকে বলে বলেন? কোন ব্যক্তি কোন বিষয়ে কোন বক্তব্য প্রদান করতেছে তখন সেটা একটা স্বীকৃতি। বলেন 2022 সালের সংশোধনীতে স্বীকৃতির সংজ্ঞায় কি পরিবর্তন আসছে বলেন? ওই জায়গায় কান চুলকানো যাবে না কিন্তু। আচ্ছা, এক্স্যাক্টলি। আগে ছিল দুই প্রকার, এখন হয়েছে তিন প্রকার। আগে ছিল মৌখিক আর দালিলিক, এখন মৌখিক, দালিলিক আর ডিজিটাল রেকর্ড। আগে ছিল দুই প্রকার, এখন হয়েছে তিন প্রকার: মৌখিক, দালিলিক আর ডিজিটাল রেকর্ড। এবং স্বীকৃতির সংজ্ঞা খুব সহজ। আপনি বলবেন স্যার বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে মৌখিক, দালিলিক বা ডিজিটাল রেকর্ডের যে বিবৃতি, তারাই কি বলে? স্বীকৃতি। স্বীকৃতি দেওয়ানি মামলাও হতে পারে, স্বীকৃতি ফৌজদারি মামলাও হতে পারে। বুঝলেন? এখন শুধু 17 ধারার মধ্যে রাখলেই হবে। 18, 19, 20 এগুলো আমরা বহুত পড়ছি প্রিলিতে লিখিত, এই জায়গার দরকার নাই। এই জায়গা শুধু আপনি মনে রাখবেন 17তে অ্যাডমিশনের সংজ্ঞা। যদি জিজ্ঞাসা করে যে সাক্ষ্য আইনের কত ধারায় কনফেশনের সংজ্ঞা দেওয়া হয়েছে, সাক্ষ্য আইনে কোন ধারায় কনফেশনের সংজ্ঞা নেই। তবে কনফেশন এটা বলা যেতে পারে যে কোনো ব্যক্তি যদি নিজের দোষ নিজে স্বীকার করে, যদি বলে কার কাছে স্বীকার করবে, যে কোনো ব্যক্তির কাছে, কোন ব্যক্তি যদি নিজের দোষ নিজে স্বীকার করে, তাহলে সেটা বলে কি প্রথমত অ্যাডমিশন, পরে হচ্ছে কনফেশন। বুঝেন কিনা? তো তাহলে কনফেশনের ক্ষেত্রে যদি বলে কনফেশন কত প্রকার, তো আপনি 2, 3 যা বলবেন তাই সঠিক। কনফেশনের প্রকৃতপক্ষে কোনো প্রকার ভেদ সাক্ষ্য আইনেও বলে নাই, অন্য কোন আইনেও বলে নাই। তাহলে কনফেশন আমরা দুই ভাবে বলতে পারি, প্রথমে তিন ভাগে বলতে পারি। একটা হলো জুডিশিয়াল কনফেশন, ম্যাজিস্ট্রেট বা আদালতের কাছে বললে জুডিশিয়াল কনফেশন। এক্সট্রা জুডিশিয়াল, ম্যাজিস্ট্রেট ছাড়া অন্য কারো কাছে বললে এক্সট্রা জুডিশিয়াল। আর একবার কনফেশন করছিল ম্যাজিস্ট্রেটের কাছে, যদি আবার সেটা প্রত্যাহার চাই, এটা বলে কি রিট্রাক্টেড বা প্রত্যাহারিত দোষ স্বীকার। RETRACTED, রিট্রাক্টেড। বুঝতে পারছেন? তো আর একটা কনফেশন, এই দুই, এটা মনে রাখলে হবে। এখন আপনারা যেটা বলবে পেছাবে যে বলেন পুলিশের কাছে কি দোষ স্বীকার করা যায় কিনা,
বা পুলিশের কাছে দোষ স্বীকার করলে সেটা গ্রহণযোগ্য হবে কি? বলবেন যে পুলিশের কাছে দোষ স্বীকারের কোন সাক্ষ্যগত মূল্য 25 ধারা। কত ধারা? 25 ধারা। 25 ধারাই বলেন। তো যদি বলে যে কখনোই কি নাই, আছে 27 ধারায় বলা আছে যে পুলিশের কাছে দোষ স্বীকার অনুসারে যদি কোনো কি উদ্ধার হয়, আলামত উদ্ধার হয়, তাহলে ততটুকু প্রাসঙ্গিক। এখন আনারুল হক সাহেব 27 ধারার একটা উদাহরণ দেন, আলামত কেমনে উদ্ধার হবে বলেন। স্যার ডাকাতি করে স্যার মালামাল রাখছে কি ভিতরে পুকুরের ভিতরে এই ডাকাতি করে কি দুর্লভ প্রজাতির শিং মাছ আনছিল, পরে ওই জায়গা জি, তারপর বলেন। অন্য আছে হ্যাঁ, স্যার ওটা স্যার পাওয়া গেছে এটি হচ্ছে স্যার আলাদা পুলিশে বলছে যে আমরা ডাকাতি করে জিনিসপত্র ওই জায়গায় রাখছি, পুকুরের ভিতরে আছে, স্বর্ণ টর্ণ ওই জায়গা পোতা আছে। এবং পুলিশ যদি উদ্ধার করে তখন অতটুকু সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য। সাক্ষ্য আইনের কত ধারায়? তাহলে 25 আর 27 ধারাটা বিবিআই, এটা মনে রাখেন, 25 ধারা 27 ধারা। মৃত্যুকালীন ঘোষণা বিবিআই 32 ধারা, 32-এর 1। ভালো করে প্র্যাকটিস করি। আচ্ছা, বরকত আলী মীর, মৃত্যুকালীন ঘোষণা কাকে বলে বলেন? সে যদি বলে যায় আমি অমুকের কাছে 10,000 টাকা পাই, আমি মরে যাওয়ার পর আদায় করে দিও, মৃত্যুর সময় মৃত্যুর কারণ বলে আমরা শুধু 32-এর 1-এর মধ্যে সীমাবদ্ধ থাকি। মৃত্যুকালীন ঘোষণা প্রাসঙ্গিক হইতে হলে ওইটা অবশ্যই ওনার মৃত্যু সম্পর্কে হতে হবে। তখন কি ওনার মুমূর্ষু থাকা লাগবে না? মৃত্যুকালীন ঘোষণা কি মুখ দিয়েই দেওয়া যায়? লিখিত ইশারায় যায়। মৃত্যুকালীন ঘোষণা কি পুলিশের কাছে দেওয়া যায়? যে কোনো ব্যক্তির কাছে দেওয়া যায়। বুঝতে পেরেছেন? মৃত্যুকালীন ঘোষণা কোন ধরনের মামলায় দেওয়া যায়? দেওয়ানি, ফৌজদারি, উভয়। আচ্ছা, মৃত্যুকালীন ঘোষণা যে ব্যক্তি দিল সে যদি পরে মারা না যায় তাহলে সেটা মৃত্যুকালীন ঘোষণা হবে না, তবে সমর্থনমূলক সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। বুঝছেন তো? এই হলো আপনার মৃত্যুকালীন ঘোষণা। তো মৃত্যুকালীন ঘোষণা যাতে আপনার মনে থাকে। আর 32-এর ওই যে বাকি 7টা ওইগুলো মনে রাখার দরকার নাই, শুধু মৃত্যুকালীন ঘোষণাই মনে রাখেন। কি সাক্ষ্য না কেন শেষ? আপনাকে যদি বলে যে সাক্ষ্য আইনের রেস জুডিকাটা আছে কত ধারায়? সাক্ষ্য আইনের রেস জুডিকাটা আছে 40 ধারায়। আচ্ছা দেখি, এই রুবেল সাহেব, রুবেলই বলেন, রুবেল বলেন যে রেস জুডিকাটা কোন কোন আইনে আছে, বলেন এই বিধান কোন কোন আইনের কোন কোন ধারায় আছে? হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন, আপনি বলেন। ফৌজদারিতে কত? 403। আর কোথায় আছে? আর কোথাও আছে? সুনির্দিষ্ট পত্রিকা আইনের 29 ধারায়, বাংলাদেশ সংবিধানের 35-এর 2 আর জেনারেল ক্লজেস অ্যাক্টের আছে 26 ধারায়। এই সকল জায়গায় রেস জুডিকাটা সংক্রান্ত বিধান আছে। পূর্ববর্তী মামলার রায় যখন পরবর্তী মামলায় প্রাসঙ্গিক। আচ্ছা, এখন এক্সপার্ট ওপিনিয়ন এটা কত ধারায় আছে? 45 ধারায় বিশারদের মতামত বা বিশেষজ্ঞের মতামত
জাস্ট ধারাটা মনে রাখেন, আগে ছিল 5টা ক্ষেত্রে, এখন হয়েছে কয়টা ক্ষেত্রে? 13টা। এখন হয়েছে 13টা ক্ষেত্রে। এই বিশারদের মতামত আদালত কি মান্য করতে বাধ্য? মান্য করতে বাধ্য না। সংবিধানের জন্য কত 35 আচ্ছা, জুডিশিয়াল, বদরুজ্জামান সাহেব, জুডিশিয়াল নোটিশ কাকে বলে? হুম, হ্যাঁ, বিচারিক দৃষ্টিগোচরের বিষয়গুলো কি বলেন তো ভাই, মানে মূল কথা বলেন। বিচারিক দৃষ্টিগোচর এই বিষয়টার ব্যাখ্যা কি, এটার অর্থ কি? মানে যে বিষয়গুলো আপনি আদালতে যদি উপস্থাপন করেন, আদালত ধরে নিবে এটা ঠিকঠাক আছে, প্রমাণিত, আপনারা আলাদা করে প্রমাণ করতে বলবে না। এটা হলো বিচারিক ভাবে দৃষ্টিগোচর বিষয়সমূহ। সাক্ষ্য আইনের 56 ধারায় বলছে যে জুডিশিয়াল নোটিশ প্রমাণের প্রয়োজন নাই। আর কোন কোন বিষয়গুলো জুডিশিয়ালি নোটিসেবল, এটা বলছে 57 ধারায়। কয়টা বিষয়? 11টা বিষয়। সব তো পড়া লাগতেছে না, আমরা বাদ দিচ্ছি না অনেক। প্রাথমিক সাক্ষ্য, মাধ্যমিক সাক্ষ্য কি বলে এটা একটু মনে রাখেন সংজ্ঞাটা। মূল দলিলটা বলে কি? প্রাথমিক সাক্ষ্য আর মূল দলিলের জাবেদা নকল, ফটোকপি, যান্ত্রিক উপায় তৈরি, এগুলারে বলে হচ্ছে আপনার মাধ্যমিক সাক্ষ্য বা সেকেন্ডারি এভিডেন্স। আরাফাত সাহেব বলেন, সরকারি দলিল আর বেসরকারি দলিল কাকে বলে? সরকারি দলিল হচ্ছে আপনার চুক্তি ধারায়, আর বেসরকারি দলিল হচ্ছে কাকে বলে? সরকারি দলিল হচ্ছে আপনার আদালতের কোনো রায়, হ্যাঁ, তারপরে আপনার সরকারি যে কোনো কর্মকাণ্ডের রেকর্ড, আদালতের রায়, তারপর যে কমনওয়েলথভুক্ত দেশের এইগুলার কর্মকাণ্ড, এগুলো হলো সব সরকারি দলিল। আর যদি না পারেন বলবেন যে বেসরকারি দলিল ছাড়া সবই যা আছে সব সরকারি দলিল, আর সরকারি দলিল ছাড়া যা আছে সব বেসরকারি দলিল। কি আছে আপনি খুঁজে নেন। মামলায় তার জন্য সাক্ষ্য দিয়েছে। বিষয় নিজে থেকে বলছে আমাদের একটা দরখাস্ত লিখে দেন, সাক্ষী লিখবো। মানে এমন সময় বলতে স্যার 3 মিনিট সময় আছে, আমার স্যার বলতেছে আমি লিখতেছি, এখন সাক্ষীকে নামও বলে না বুঝ না, আমি এসে পড়ে যাচ্ছি, আর স্যার তো নাম বলতেছে না, অলরেডি সময় পরে স্যারের কাছে ক্ষমা দিয়েছে। স্যার মানে আমি যে দেবো কারে কারে দেবো, আপনারা কোনো বিষয় নেই। তো সরকারি দলিল বেসরকারি দলিল কি এগুলো একটু মনে রাখেন। যে বিশেষ করে যদি এইভাবে বলেন যে একটা বিক্রয় দলিল, এটা কি সরকারি দলিল না বেসরকারি দলিল? বিক্রয় দলিল বেসরকারি, বা যখন এটা নিবন্ধিত হবে তখন হয়ে যাবে কি সরকারি। তো এখন যেটা মনে রাখতে হবে, 90 ধারা, 30 বছরের পুরাতন দলিল যদি কোথা থেকে আসে, যথাযথ হেফাজত থেকে আসে, তাহলে এই জায়গায় কি প্রিজিউম করবে? মে প্রিজিউম করবে যে ঠিকঠাক আছে। এখন আমি যদি বলি আপনাদের যে 30 বছরের পুরাতন ডকুমেন্ট, সঠিক হেফাজত বলতে এখানে কি বোঝাচ্ছে? সঠিক হেফাজত বলতে বোঝাচ্ছে ধরেন সে দখলে ছিল 30 বছর, যে দখলে ছিল 30 বছর তার কাছ থেকেই যদি দলিলটা উত্থাপন করা হয়, ধরে নিবে যে দলিলের সম্পাদন ঠিকঠাক আছে। এটা কি অনুমান করতে বাধ্য? না, বাধ্য না। মে প্রিজিউম তো বাধ্য না, এবং মে প্রিজিউমটা রিভার্ট করা যায়, খণ্ডন করা যায়। প্রমাণের দায়ভার, এটা সাথে ডিজিটালি আছে না 5 বছর? 90 কত আছে 5 বছরের পুরাতন ডিজিটাল রেকর্ড, দরকার নাই। প্রমাণের দায়ভার এই বিষয়টা আসলে কি, মানে আপনি জাস্ট এখান থেকে প্রশ্ন করে যে একটা ফৌজদারি মামলা প্রমাণের মানদণ্ড কি বলেন? ফৌজদারি মামলা যুক্তিসঙ্গত সন্দেহের ঊর্ধ্বে প্রমাণ করতে হবে, বিয়ন্ড রিজনেবল ডাউট। ফৌজদারি মামলায় যদি কোনো সন্দেহ থাকে তাহলে এটার সুবিধা পাবে কে? আসামি। আর দেওয়ানি মামলায় প্রমাণ করতে হবে ভারসাম্যপূর্ণ প্রমাণ, ব্যালেন্স অফ প্রবাবিলিটিস, যে 100-তে 51 পাইলেই দেওয়ানি মামলা ডিগ্রি পাওয়ার হকদার।
আমরা 171 বেশি পাস। বুঝতে পারছেন? তাহলে যদি আপনাকে বলে যে যে মামলা দায়ের করবে তাকেই প্রমাণ করতে হবে 101 দ্বারা, বার্ডেন অফ প্রুফ আছে কত? 101 আসবে না, বাট আমি একটু আপনাদের মনে করাই দিই, এই জিনিস তো আমি মনে করি আপনাদের সবার শেখা জানেন। 102 এ বলছে যে যদি কোনো মামলায় উভয় পক্ষই চুপ থাকে, কেউই সাক্ষ্য না দেয়, যে পরাজিত হবে মামলা প্রমাণের দায়ভার তার। 103 গুরুত্বপূর্ণ, প্লি অফ এলিবি, অন্যত্র থাকার অভিযোগ। অন্যত থাকার অজুহাত। অন্যত থাকার অজুহাত প্রাসঙ্গিক কত ধারা? 11 ধারা। আর যে অন্যত থাকার অজুহাত তুলবে তাকেই সেটা প্রমাণ করতে হবে। এটা কত? 103। 105 ইম্পর্টেন্ট, বলতে পারে যে বার্ডেন অফ প্রুফের কোন ধারাটা শুধুমাত্র ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য? 105, কোন মামলা যে বিশেষ ব্যতিক্রমের আওতাধীন এটা আসামিকেই প্রমাণ করতে হবে। কত ধারা? 105 ধারা। 106, কোন বিষয় যদি কারো বিশেষ অবগতির মধ্যে থাকে, স্বামী স্ত্রী হত্যা মামলা, স্বামী স্ত্রী মারা গেছে, নরমালি হত্যা মামলা হলে স্বামীর কিছু প্রমাণের দায়ভার নাই, বাট যদি স্ত্রী আর স্বামী একসাথে থাকে, স্ত্রী মারা গেছে, স্বামী ওনার সাথে ছিল, তাহলে স্বামীর জায়গায় দায় আছে যে স্ত্রী কিভাবে মারা গেল এটা ওনাকে ব্যাখ্যা করতে হবে। ঠিক একই ভাবে স্বামী মারা গেলে যদি স্ত্রী সাথে থাকে, তাহলে স্ত্রীর ব্যাখ্যা করতে হবে যে স্বামী কিভাবে মারা গেল। কত দ্বারা? 106। 112টা মনে রাখেন। 112 যে বিবাহ বিচ্ছেদের কতদিনের মধ্যে? 280 দিন। আর বিবাহ বলবৎ থাকা অবস্থায়, বাদন সাহেব বলেন, বিবাহ বৈবাহিক সম্পর্ক বলবৎ আছে, বিয়ের 1 মাস পর সন্তান জন্মগ্রহণ করছে, বৈধ নাকি অবৈধ বলেন? স্যার বেড়ে এক মাস পরে। বিয়ের 1 মাস পরে? ও আচ্ছা। বলেন বৈধ না অবৈধ বলেন? বিবাহ বলবৎ থাকলে তো স্যার এটা বলবো। ব্যাখ্যা দেন, এক- বৈধ না অবৈধ? স্যার এখন সে তো স্যার তার স্বামী স্যার। এটা সন্তানের জন্মের চূড়ান্ত প্রমাণ, বৈধ, বাট স্বামী যদি আপত্তি করে তাহলে সেটা খণ্ডাইতে পারে। আপনার কাছে অদ্ভুত লাগতে পারে যে বিবাহের 1 মাস পর জন্মগ্রহণ করছে, বৈধ হয় কেমনে? বাট আইন অনুসারে তো আপনার সাক্ষ্য আইনের 112-তে বলছে যে বিবাহের কয় দিনের মধ্যে জন্মগ্রহণ করতে হবে, না স্যার, বলে নাই। 280 তো বিবাহ বিচ্ছেদের, বিবাহ বিচ্ছেদ। বিবাহ বিচ্ছেদের বা বৈবাহিক সম্পর্ক বলবৎ থাকা অবস্থায় জন্মগ্রহণ করলেই বৈধ, যদি স্বামী কি না করে, আপত্তি না করে। অস্বীকার না করে। আর বিবাহ বিচ্ছেদের কতদিন? 280 দিনের মধ্যে, এবং ওই সময় অবশ্যই ওই মা তাকে কি থাকতে হবে? অবিবাহিত থাকতে হবে। এস্টোফেল মনে রাখতে হবে, এস্টোফেল, প্রিন্সিপাল অফ এস্টোফেল। 115, একবার যা বলছি আর অনলাইনের একজন, আপনাদের অনেকক্ষণ কথা শুনি না, অনলাইনের একজন বলেন এস্টোফেল কাকে বলে? আমি বিয়ের পর 1 মাস পর পর সন্তান হয় মানবি। স্বকার্যজনিত বাধা যদি কোনো ব্যক্তি তার পূর্বের কোনো কার্যের মাধ্যমে কোনো কথার দ্বারা বা কোনো কিছুর দ্বারা কোনো কাজ সম্পাদন করে, পরবর্তীতে ওই ব্যক্তি আর ওই কাজ বা ওই কথা অস্বীকার করতে পারবে না, সেক্ষেত্রে সাক্ষ্য আইনের 115 ধারা তাকে ওই ক্ষেত্রে বাধা দেবে। স্বকার্যজনিত বাধা মানে আমি যে কাজটা আগে করছি সেটার পরবর্তীতে অস্বীকার করতে পারবো না। তো স্বকার্যজনিত বাধা, এটা সংজ্ঞা দিচ্ছে 115-তে। স্বকার্যজনিত বাধা প্রকৃতপক্ষে ফৌজদারি মামলায় হয় না, শুধু কি মামলায় হয়? দেওয়ানি মামলায় হয়। আইনের বিরুদ্ধে কোনো স্বকার্যজনিত বাধা হয় না। অর্থাৎ একজন নাবালক, সে সাবালক বইলে একজনের কাছ থেকে টাকা পয়সা নিছে বা কোনো একটা কাজ করাইছে, তার জমি বিক্রি করছে, ধরেন নাবালক বলছে যে এই জমির মালিক আমি, সে এই জমি মাসুদের কাছে বিক্রি করছে। এখন পরবর্তীতে সে বলতেছে যে আমার বেচা কিনা হয় নাই, আগে মাসুদ ভাই যে বেচা কিনা করছেন এটা হয় নাই, আমার জমি আপনারে আমি দিব না, এখন আমি সাবালক হইছি, তো এখন আবার আপনার টাকা দিয়ে আবার কেনা লাগবে। এখন মাসুদ যে মামলা করে দিছে যে কেন দিবে না, ইয়রনা, তার তো স্বকার্যজনিত বাধা দ্বারা সে মানে সে দিতে বাধ্য। তখন আদালত বলবে যে না, সে নাবালক, যদিও সে প্রতারণা করছে, বাট সে যখন চুক্তি করছে তার কি চুক্তি করার যোগ্যতা ছিল? নাবালকের চুক্তি হলো ভয়েড আব ইনিশিও, সো নাবালকরে কিন্তু এই ক্ষেত্রে বাধ্য করা যাবে না। বুঝছেন? তাহলে ফৌজদারি মামলার ক্ষেত্রে এস্টোফেল হয় না, আর কিসের ক্ষেত্রে হয় না? আইনের বিরুদ্ধে এস্টোফেল হয় না। জিজ্ঞাসা করবে যে ডাম উইটনেস আছে কত ধারায়? 119 ধারায়। 119 ধারায়।
জিজ্ঞেস করবে শিশু কি সাক্ষী হতে পারে কিনা। শিশু সাক্ষী হতে পারে, 100 বছরের বৃদ্ধ সাক্ষী হইতে পারে, পাগল পারে সাক্ষী হইতে পারে, যদি সে তার বোধ বুদ্ধি থাকে, মানে প্রশ্ন বুঝতে পারে আর উত্তর দিতে পারে। যোগ্য সাক্ষী। লোকের কাছে তো বুদ্ধি আর না থাকে। স্বামী স্ত্রী যোগ্য সাক্ষী 120, আর স্বামী স্ত্রীর যোগাযোগকে সুরক্ষা দেওয়া হয়েছে কত? 122। আচ্ছা দেখি মাসুদ বলেন, মাসুদ, স্বামী স্ত্রীর যোগাযোগ কোন পরিস্থিতিতে প্রকাশ করা যাবে? যে পরিস্থিতিতে স্বামী আর স্ত্রীর মধ্যেই ঝামেলা বেঁধে গেছে, ঝামেলা শুরু হয়ে গেছে মানে যৌতুকের লোকে কিংবা হ্যাঁ, অথবা যে আপনার নারী কিসের মামলা হয়েছে, এই ক্ষেত্রে স্যার একজন আর একজনের বিপক্ষে মামলার কারণে যদি স্বামী হতেই পারে। দুজনের মধ্যে ডিভোর্স হয়ে গেল। মানে স্বামী স্ত্রী যতক্ষণ পর্যন্ত একসাথে আছে ততক্ষণ পর্যন্ত কি হবে না, মানে তাদের যোগাযোগ প্রকাশ করা যাবে না, কিন্তু যখনই বাদী বিবাদী হয়েছে স্বামী এবং স্ত্রী, তখন কিন্তু আবার তাদের যোগাযোগ প্রকাশ করা যাবে। 122। যোগ্য সাক্ষী। 133-এ বলছে অ্যাকমপ্লিস উইটনেস, দুষ্কর্মের সহযোগী। দুষ্কর্মের সহযোগী একজন কি সাক্ষী? যোগ্য সাক্ষী, এবং তার অসমর্থিত তথ্যের ভিত্তিতে যদি কাউরে সাজা দেওয়াও হয় তবে সেই সাজা কি হবে না, বেআইনি হবে না। কত ধারা? 133 ধারা। 134 ধারা ভিভিআই প্রশ্ন করে, প্রচুর ভাইভাতে প্রচুর প্রশ্ন করে, যে জিজ্ঞাসা করবে যে বলেন একটা মামলা প্রমাণের জন্য কয়জন সাক্ষীর দরকার? একজনও পারে, 100 জনও পারে। এটা নির্ভর করে সাক্ষীর গুণগত মান ঠিক আছে কিনা। কত ধারায় বলছে? 134। রুবেল বলেন, সাক্ষীর গুণগত মান ঠিক আছে না কিনা এটা কেমনে বুঝবে? তার স্বাস্থ্য দেখা? তাহলে অসুস্থ আছে তাই? কেমনে বলেন, তাহলে কেমনে বুঝবে বলেন? ঘটনার পরিপ্রেক্ষিতে সে সঠিক কথা বলছে কিনা, এটা কিভাবে বুঝবে সঠিক কথা বলছে কিনা? সে তো স্যার দাঁড়াই তো বলবো, বলবে, অন্য কিছু শিখাও দিতে পারে। স্যার বলবো। রুবেল বলুক তারা। না না বলেন না তারা। যদি হলফনামা কি হলফনামা করে? গুণগত মান ঠিক আছে এটা বোঝার সঠিক পন্থা হলো জেরায় তারে খণ্ডানো এটাই নেই, মানে সে জবানবন্দিতে যা বলছে জেরাতেও তাই বলছে, তারে খণ্ডানো যায় নাই, তার মানে তার গুণগত মান কি আছে, ঠিক আছে। কিন্তু আপনি 10 জন সাক্ষী এসে সাক্ষ্য দিল, 10 জনই জেরায় এসে উল্টো পাল্টা বলে দিছে, তার মানে একজনের গুণগত মান ঠিক নাই। হ্যাঁ, এখন যে জিনিসটা মনে রাখতে হবে ভাই, এক্সামিনেশন ইন চিফ কাকে বলে, ক্রস এক্সামিনেশন কাকে বলে, এবং আপনার যে রি এক্সামিনেশন কাকে বলে। যে পক্ষ সাক্ষী আনছে সেই পক্ষ তারে প্রশ্ন করলে এক্সামিনেশন ইন চিফ, অপর পক্ষ প্রশ্ন করলে কি জেরা। আর জেরায় যদি নতুন কোনো বিষয় উত্থাপিত হয় সেটারে ব্যাখ্যা করার জন্য করে কি রি এক্সামিনেশন। আর রি এক্সামিনেশন করার পরে আবার আসামি পক্ষ চাইতে পারে তারে ফার্দার ক্রস এক্সামিনেশন করার জন্য। বুঝতে পারছেন? তাহলে ক্রম কি কি? জবানবন্দি, জেরা, পুনঃজবানবন্দি, অধিকতর জেরা। বুঝছেন? 138 আচ্ছা, মনে রাখতে হবে লিডিং কোশ্চেন কাকে বলে, এটা জিজ্ঞাসা করে ভাই মাতে প্রচুর। লিডিং কোশ্চেন কাকে বলে? ইঙ্গিতবাহী প্রশ্ন। আনোয়ার হক সাহেব, লিডিং কোশ্চেনের একটা উদাহরণ দেন। আপনার বয়স কি 35? হ্যাঁ, ঠিক আছে। আপনি কি আগের মতো মাদক সেবন করেন? আপনি কি স্ত্রীকে আগের মতো মারধর করেন? আপনি কি স্ত্রীকে আগের মতো মারধর করেন? আচ্ছা দেখেন, তাহলে লিডিং কোশ্চেনের সংজ্ঞা দিছে 141 ধারায়। লিডিং কোশ্চেন যদি বলে কখন করা যায় না, জবানবন্দি বা পুনঃজবানবন্দিতে করা যায় না, তবে পরিচয়মূলক বিষয়, স্বীকৃত বিষয়ে যে বিষয় যথেষ্ট রূপে প্রমাণিত সেই ক্ষেত্রে লিডিং কোশ্চেন করা যায়। আর আরেকটা বিষয় খেয়াল করেন যে লিডিং কোশ্চেন অধিকার বলে করা যায় জেরার সময়। ধারা মনে না থাকলেও সমস্যা নাই, শুধু একটা ধারা মনে রাখেন, লিডিং কোশ্চেন আছে কত ধারায়? 141 ধারায়। 141।
ইংলিশে মানে অধিকতর যেমন 154 ধারাটা ভিভিআই, বৈরী বৈরী সাক্ষী বা হস্টাইল উইটনেস। যারে আপনি ডেকে আনছেন সে আপনার পক্ষে কথা বলতেছে না, তখন আপনি তাকে জেরা করার জন্য আদালতের কাছে অনুমতি চাইতে পারেন। এই বৈরী সাক্ষী আপনি ঘোষণা করলে হবে না, কার অনুমতি দেওয়া লাগবে? আদালতের অনুমতি দেওয়া লাগবে। আদালত অনুমতি না দিলে কিন্তু বৈরী সাক্ষী বৈরী সাক্ষী হিসেবে সে বিবেচিত হবে না। আর 154 মনে তো রাখছেনই, রিফ্রেশিং মেমোরি, স্মৃতি পুনর্জীবিত কত আছে 159 ধারায়। আর স্মৃতি পুনর্জীবিত যদি বলেন বদরুজ্জামান সাহেব, স্মৃতি পুনর্জীবিত করা যায় কি দেখে? পূর্ববর্তী লিখিত বিবৃতি, পূর্ববর্তী সে যে লিখিত যে জিনিসটা দিছিল, পূর্বে যদি মৌখিক ভাবে কিছু বলে সেটা কিন্তু স্মৃতি পুনর্জীবিত হবে না। আর স্মৃতি পুনর্জীবিত সম্পর্কে জেরা করা যায় কত ধারায়? 161 ধারায়, 161। সর্বশেষ সাক্ষ্য আইনে যে বিষয়টা মনে রাখতে হবে, যে আদালত কি কোনো সাক্ষীরে প্রশ্ন করতে পারে কিনা, বা আদালত কি স্বয়ং উনি কেউ আবেদন করে না, উনি কাউরে কোনো দলিল টলিল দাখিল করার নির্দেশ দিতে পারে কিনা, কত ধারায়? 165 ধারায়। বেশি বছর তো দেওয়ানি আর প্রস্তারিত থেকে মনে পড়ে নাকি? এই হলো মোটামুটি আমাদের সাক্ষ্য আইন। একটু তামাদিতে আসি, দেখেন তামাদি আইন। আচ্ছা বলেন, তামাদি আইন কাকে বলে? মানে তামাদি শব্দের অর্থ কি জানেন? কোন নির্দিষ্ট সময় অতিক্রান্ত হয়ে হওয়া। তো তামাদি একটা কোন ভাষার শব্দ? আরবি ভাষার শব্দ। তামাদি আইন কত সালের? 1908। দ্য লিমিটেশন অ্যাক্ট, হ্যাঁ 1908। তো তামাদি আইনের যে বিষয়টা আপনার মনে রাখতে হবে সেটা হলো 5 ধারা: বিলম্ব মওকুফ, এক্সটেনশন অফ পিরিয়ড ইন সার্টেইন কেসেস। তো 5 ধারা যে বিলম্ব মওকুফ, এটা কি মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য না? এটা কিসের ক্ষেত্রে প্রযোজ্য? তো 5 ধারাটা মনে রাখেন, 5 ধারা 5টা ক্ষেত্রে প্রযোজ্য। 5 ধারায় সাফিসিয়েন্ট কজ কি হতে পারে মাসুদ? 5 ধারায় পর্যাপ্ত কারণ কি হতে পারে? কারণ স্যার ওই যে আর আইনের পরিবর্তন, আপনি আপিল করতে ভুলে গেছেন, হবে না, আর নথিপত্র ওই যে ঝোল রেখে ঝোল পড়িয়ে নষ্ট হয়ে গেছে, না, হবে না। হবে কিনা? অবহেলার কারণে হবে না। হবে না। কয়েল ধরেছিলেন চেম্বারে, নথি পুড়ে গেছে, হবে না। গাফিলতি থাকলে কিন্তু হবে না। জি, বৈধ অপারগতা। বৈধ অপারগতা কাকে বলে? মানে 6 ধারায় যে বৈধ অপারগতা, এই সুবিধাটা কে দাবি করতে পারে বলেন তো? বৈধ অপারগতার সুবিধাটা শুধু বাদী বা ডিক্রিদার, বাদী বা ডিক্রিদার। চোদ্দ ধারা, আজকে কি তামাক চলে? 14 ধারাও বিলম্ব মওকুফ। 14 ধারাও বিলম্ব মওকুফ। বিলম্ব মওকুফ দেখি আনোয়ার হক সাহেব বলেন, 14 ধারায় যে বিলম্ব মওকুফ এটা কিসের ক্ষেত্রে? এটা স্যার এখতিয়ারবিহীন আদালতে যে সময়টা স্যার অতিবাহিত ওটাকে বলে স্যার মূল মামলা নাকি আপিল রিভিউ দরখাস্ত, কোনটা? আচ্ছা, মূল মামলা বলবেন প্রথমে, আর আপিল রিভিউ রিভিশন এগুলা হচ্ছে আপনার ওই বিশেষ আইনের আপিলের ক্ষেত্রে। তো আপনি আপাতত মূল 14 ধারা, বিশেষ আইনের অধিক যাওয়ার দরকার নাই, বলবেন যে মূল মামলার যদি এখতিয়ারবিহীন আদালতে কোনো মামলা করে তাহলে বিলম্ব মওকুফের আবেদন করতে হবে কত ধারায়? 14 ধারায়। ওই যে আরজি ফেরত দিছিল, আরজি, হ্যাঁ আরজি ফেরত দেয় বাঁধন বলে না, কততে আরজি ফেরত দেয়? 27 কত বিধি? 27 10 বিধিতে আরজি ফেরত দিতে। এখন যখন ফেরত দিছে তখন আর আপনার তামাদি নাই, তখন আপনি যে যথোপযুক্ত আদালতে গিয়ে মামলা করবেন তখন দরখাস্ত দিতে হবে তামাদি আইনের কত ধারায়? শুধু 14 ধারায়। আর 5 ধারায় বিলম্ব মওকুফ করা বিবেচনামূলক, 14 ধারায় বিলম্ব মওকুফ করা কি
বাধ্যতামূলক। আর 10 মিনিট দেখেন, 5 ধারায় বিলম্ব মওকুফ করা কি বলেন? বিবেচনা। বিবেচনামূলক। আর 14 ধারায় কি? বাধ্যতামূলক। প্রতারণা 18 ধারা। প্রতারণা কি মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য? অবশ্যই মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য। আসেন আমরা চলে আসি সুখাধিকারে, যেখান থেকে সবচেয়ে বেশি ভাইভাতে প্রশ্ন করে সুখাধিকার কি। আপনাকে যদি বলে, দেখি বদরুজ্জামান সাহেব বলেন সুখাধিকার কি, কেমনে বোঝাবেন বিচারপতিরে? বলবেন যে স্যার আপনারা যদি আমারে 20 বছর ধরে ভাইবা নেন, এরপর যদি না নিতে চান আমি সুখাধিকার হিসেবে মামলা করতে পারবো, যে কেন আমি আমার ভাইবা আপনি নেবেন না। সরকারি সম্পত্তির 60 সুখাধিকার হচ্ছে আপনি কোনো আলো বাতাসের অধিকার, পানির অধিকার, হাঁটা চলার অধিকার, এই অধিকার অনবরত ভাবে নিরবিচ্ছিন্ন ভাবে বাধাহীন ভাবে বেসরকারি সম্পত্তির ক্ষেত্রে কত বছর? 20 বছর। আর সরকারি সম্পত্তির ক্ষেত্রে কত বছর? 60 বছর ভোগ করছেন, তাহলে আপনি সুখাধিকার অর্জন করেছেন। 26 ধারা। এই জায়গায় কি আপনি ওই জমি সত্ত্ব অর্জন করছেন? না, শুধু কি ওটা ব্যবহারের অধিকার। সুখাধিকার অর্জিত হইতে সময় লাগে আপনার 20 বছর অথবা 60 বছর। আর যেদিন বাধা দিবে তার কয় দিনের মধ্যে মামলা করতে হবে? 2 বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে। এখন দেখি নূর ভুইয়া বলেন যে সুখাধিকারের মামলার ক্ষেত্রে এই কোন সময় বাদ দেওয়া হবে? কোন সময় বাদ দেওয়া হবে বলেন, গণনার ক্ষেত্রে কোন সময় বাদ দেওয়া হবে? সেটা হচ্ছে যদি জীবন সত্যি ভোগ করে সেই সময় ঠিক বাচ্চা জীবন সত্ত্বে কে ভোগ করবে? জীবন সত্যি ছিল যে ভাবে উত্তরাধিক ভাবি যদি না থাকে, দেবের উত্তরাধিকার ওটা বাদ যাবে। আর হচ্ছে শুধু কি জীবন সত্ত্বে আছে? আর একটা কথা আছে, ইজারার মেয়াদ যদি 3 বছরের বেশি। অর্থাৎ 3 বছর আমি একটা উদাহরণ দিয়ে, ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝাই দিই। সেটা হলো যে একজন লোক, তার নাম বিমল, বিমল সাহেব। আর বিমল সাহেবের জমির উপর দিয়ে আমাদের মাসুদ তালুকদার হাঁটে। এখন মাসুদ তালুকদার 10 বছর হাঁটছে, 10 বছর পর বিমল সাহেব মারা গেছে। বিমল সাহেবের কোনো সন্তান সন্ততি নেই, ওনার শুধু ওয়াইফ আছে আর একটা ভাই আছেন অমল। তো এখন হিন্দু কেউ মারা গেলে তার সকল সম্পত্তি, যেহেতু সন্তান সন্ততি নাই, সকল সম্পত্তি পায় হচ্ছে তার বিধবা ওয়াইফ। জীবন সত্ত্বে, জীবন সত্ত্বে সে পুরো সম্পত্তির মালিক হইছে। ভাই কিন্তু সাথে সাথে হবে না, ভাই পাবে হলো যখন ওয়াইফটা যাবে তখন। এখানে রিভার্সনার হচ্ছে অমল, ভাই মানে ভাবি উত্তরাধিকারী। এখন মাসুদ হাঁটতেছে, ওই বিমল সাহেবের ওয়াইফ 15 বছর বেঁচে ছিলেন, ওই সময় মাসুদে উনি বাধা দেন নাই। 15 বছর পর ওয়াইফও মারা গেছে, তাহলে মাসুদ হাঁটছে মোট কতদিন? 10 বছর আর কত? 15, 25। তাহলে এখন ওই সম্পত্তির মালিক হইছে অমল। অমল বলতেছে যে মাসুদ রে, যে অনেকদিন হাঁটছেন, আমার দাদা বৌদি সরল সোজা লোক ছিল, আপনার আর আমি হাঁটতে দিব না। এখন মাসুদ গিয়ে মামলা করে দিছে। মাসুদ যে আদালতে প্রতিকার চাইছে যে ওনার আমি 15 বছরে 25 বছর একটা না হাঁটছি, আমার সুখাধিকার অর্জিত হইছে, সো বাধা দেওয়ার আমি 2 বছরের মধ্যে মামলা করছি। এখন অমল যায় আদালতে বলতেছে যে ওনার উনি 25 বছর হাঁটছে, ঠিক আছে, কিন্তু এর মধ্যে জীবন সত্ত্বে আমার বৌদি মালিক ছিল কতদিন? 15 বছর। তো 25 বছর হাঁটলেও বাদ যাবে কত বছর? 15 বছর। তাহলে সে অ্যাকচুয়ালি হাঁটছে কত? 10 বছর। 10 বছর। তাহলে এই জায়গা কি সুখাধিকার অর্জিত হয়েছে? হয় নাই। তাহলে ওই সুখাধিকার যে সম্পত্তির উপর আপনি দাবি করবেন, সেটা যদি কেউ জীবন সত্যি মালিক হয়, ওই সময়টা সুখাধিকারের মেয়াদ হতে কি যাবে? বাদ যাবে। এটা হলো একটা, এত গভীরের প্রশ্ন করবে না, তারপরেও আপনাদের এমনি বলে দিলাম। আর একটা হলো যে অথবা যদি ইজারার মেয়াদ হয় কত? ধরেন সে মারা যায় নাই, বিমল মারা যায় নাই, 10 বছর পর ওই জমি 15 বছরের জন্য ইজারা দিছে। আবার 15 বছরের ইজারা শেষে ওই জমি আবার বিমলের কাছে ফেরত আসছে। তাহলে যতদিন ইজারা থাকলো এই সময়টা তামাদি মেয়াদ গণনা হতে কি যাবে? বাদ যাবে। এটাই হলো আপনার 27 ধারা। তো এত গভীরে বলবে না, বাট আপনি মনে রেখেন, জাস্ট ওখানে গিয়ে যাতে বলতে পারেন যে সুখাধিকার কি, এই জিনিসটা যাতে ভালোভাবে উপস্থাপন করতে পারেন। যে দীর্ঘদিন যাবত যদি কোনো পথে হাঁটেন, কোনো আলো বাতাস উপভোগ করেন, কোথাও যদি আপনি পানি পান করেন, তাহলে ওই অধিকারটা সুখাধিকারে পরিণত হবে। বেসরকারি সম্পত্তির ক্ষেত্রে 20 বছর, আর সরকারি সম্পত্তির ক্ষেত্রে কত? 60 বছর।
যদি আপনাকে বলে যে তামাদি আইনের কত ধারায় জবরদখল, এটা এই নীতিটা আছে 28 ধারায়। 28 ধারায় কিন্তু অ্যাকচুয়ালি বলছে যে আপনি বেদখল হওয়ার পরে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আপনি মামলা না করেন, তাহলে ওই জমি থেকে আপনার অধিকার কি হবে? বিলুপ্ত হবে। এটা কি বাতিল হয়েছে? না, বাতিল হয় না। বুঝছেন? এ হলো 28 ধারা। আর বিশেষ আইনের ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য হবে কিনা এটা বলছে কততে? 29 ধারা। বিশেষ আইনের ক্ষেত্রে 5 ধারা প্রযোজ্য না, এটাই খেয়াল করেন। বিশেষ আইনের ক্ষেত্রে কি 5 ধারা প্রযোজ্য? না। আর তামাদি আইনের যে অনুচ্ছেদের মধ্যে ওই যে 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 মামলাগুলো আমরা পড়লাম, ওই দলিল বাতিল, দলিল সংশোধন, এইগুলা। আর যেটা মনে রেখেন, মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল কত অনুচ্ছেদে আছে? 150-এ কত দিন? 7 দিন। আর খালাস আদেশের বিরুদ্ধে আপিল 157 অনুচ্ছেদ অনুসারে 6 মাস, পিপি করলে। দুইটা অনুচ্ছেদ মনে রাখবেন, মূল মামলার ক্ষেত্রে তামাদি মেয়াদ উল্লেখ না থাকলে 120 অনুচ্ছেদ অনুসারে কত দিন? 6 বছর। আর যে সকল দরখাস্তের তামাদি মেয়াদ তামাদি আইনে নাই, 181 অনুচ্ছেদ অনুসারে কত দিন? 3 বছর, যেরকম রেস্টিটিউশন বা প্রত্যার্পণ। যখনই বলবেন প্রত্যার্পণ, উনি পাল্টা প্রশ্ন করবে, বলেন প্রত্যার্পণ কি? প্রত্যার্পণ কি বলেন দি? চারি মামলায় আমি যা হারাইছি, আপিলে যদি আমি জয়লাভ করি, তাহলে সেটা শুধু আসলে ফেরত পাওয়ার যে আবেদন, সেটাই বলে কি? প্রত্যার্পণ। তামাদি আইনের কত, মানে দেওয়ানি কার্যবিধির কত ধারা? 144 ধারায় প্রত্যার্পণ সম্পর্কে আলোচনা করা হয়েছে। সো এই ছিল আমাদের তামাদি আইন, সাক্ষ্য আইন এবং সুনির্দিষ্ট প্রতিকার আইন। এখন বাংলাদেশ বার কাউন্সিলে আসলে ওরকম তেমন ভাবে প্রশ্ন করে না, বাট বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান কে বলেন? অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশ বার কাউন্সিলের মোট সদস্য কয়জন? 15 জন। বাংলাদেশ বার কাউন্সিলের এই যে পরীক্ষা নিচ্ছে, এটা কোন কমিটি নেয়? এনরোলমেন্ট কমিটি। এনরোলমেন্ট কমিটির সদস্য কয়জন? 5 জন। 3 জন না, কয়জন? 5 জন। এই 5 জন কারা? আপিল বিভাগের বিচারপতি 1, হাইকোর্ট বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, কমিটি থেকে 1 জন। মোট হচ্ছে 5 জন। তো বাংলাদেশ বার কাউন্সিল থেকে এটাই আপাতত মনে রাখেন না, এইগুলাই। আর আপনাদের বিশেষ আইনের যে বিধিবিধান আছে, আমি নোট দিব, হ্যান্ড নোট দিব। আর যাদের যাদের আপনারা কেস ডায়েরি করেন নাই, সমস্যা নাই, আমি করে দেবানি। বাট আপনারা ন্যূনতম একটু খসড়া টসড়া এইগুলা করেন, একেবারেই করেন না। শেষ পর্যন্ত আমি করে দেবানি, সমস্যা নাই। কিন্তু ওই যে চেষ্টা আছে, ওই চেষ্টাটা অব্যাহত রাখেন। আর কেস ডায়েরি নিয়ে আলাদা কাজ করা লাগবে। কেস ডায়েরি শুধু লিখে, আমি তো লিখে দিলাম, ডেটমেট ছাপাই দিলাম, ঠিক করে দিলাম, বাট আপনারা তো কেস ডায়েরি থেকে প্রশ্ন করবে। ধরেন কেস ডায়েরিতে আছে এসডিপিএস লেখা, এসডিপিএস কি বলেন? কেস ডায়েরিতে আছে 241 ক। 241 ক কি? কেস ডায়েরিতে আছে অব্যাহতি, অব্যাহতি কি? এই জিনিসগুলো সম্পর্কে আপনার ধারণা থাকা লাগবে। আর তাহলে কি আজকে আমরা ভাইবা নেব না? 8:30 বাজে গেছে আর কি। তাহলে এই সবগুলা পড়ে আসবেন। যা যা পড়াইলাম, বার কাউন্সিলের 7 সাবজেক্ট করবেন। আমি যা পড়াইছি তার ভিতরেই প্রশ্ন করব, তার বাইরে না। আগামীকাল 7টায় আছে। জি, আজকে শীট দেই নাই, আজকে কোনো শীট দেই নাই না। তো অনলাইনে কোনো প্রশ্ন আছে? আগামীকাল আমরা টোটালি ভাইবা নিব 7 সাবজেক্টের উপরে সবার। তো আগামীকাল এই যে আপনার সিপিসি, সিআরপিসি, তারপরে এসআর অ্যাক্ট, এভিডেন্স অ্যাক্ট, তামাদি আইন, বার কাউন্সিল, এগুলোর উপর ভাইবা হবে। সবাই প্রস্তুতি নেবেন, অনলাইন অফলাইন ক্লিয়ার। আর অনলাইনে যারা আছেন, আপনাদের কিন্তু ক্যামেরা অন করে ভিডিওর সামনে আসতে হবে। আমি যা যা পড়াইছি এগুলাই পড়বেন, এর বাইরে কিছু পড়া লাগবে না, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। তো ভালো থাকেন, আজকে এই পর্যন্তই। আর যারা এখন অ্যাডমিট হন নাই, দ্রুত অ্যাডমিট হয়ে যান।